ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি জাবেদা সিরিজের পার্ট 4। আর এই পার্ট 4-এ আমরা আই এবং বেস সংক্রান্ত সমস্ত জাবেদা একসাথে বিস্তারিতভাবে দেখার চেষ্টা করব। তো চলো আমরা একটু শুরুতে দেখি। তো ফার্স্ট অফ অল আমরা আসলে আই সংক্রান্ত যে জাবেদাগুলো আছে ওইগুলো আমরা দেখব। এর আগে তোমাদেরকে বুঝতে হবে যে আসলে অ্যাকাউন্টিংয়ের ভাষায় আই বিষয়টা কি। খেয়াল করে একটু, ধরো আমরা এমনিতে চিন্তা করি কি যে আমি যদি নগদ টাকা পাই ওইটা মনে হচ্ছে আমার জন্য একটা আয়, কিন্তু অ্যাকাউন্টিংয়ের ভাষায় কিন্তু এটা আয় না। অ্যাকাউন্টিংয়ের ভাষায় তুমি নগদ টাকা পাও অথবা না পাও তোমার কিন্তু আয় হয়ে যাবে। ধরো তুমি যদি বাকিতে বিক্রয় করো, বাকিতে যখন তুমি আসলে বিক্রয় করতেছো তখন কিন্তু তুমি আসলে কোনো নগদ টাকা পাচ্ছ না, কিন্তু এটা কিন্তু তোমার জন্য কি হবে, একটা আয় হয়ে যাবে। ঠিক আছে, সুতরাং তুমি নগদ টাকা পাও অথবা না পাও তোমার যে বিক্রয়ের কাজটা বা আয়ের সাথে যে জড়িতটা কাজ থাকবে ওই কাজ যদি সংগঠিত হয়ে যায় তাহলে কিন্তু তোমার আয়টা অবশ্যই হয়ে যাবে। ধরো তোমার বিনিয়োগের সুদ পাওয়ার কথা ছিল এই মাসে, হ্যাঁ এই মাসে তোমার বিনিয়োগের সুদ পাওয়ার কথা ছিল, কিন্তু তুমি হয়তো বা এখনো বিনিয়োগের সুদ এই টাকাটা এখনো পাও নাই, হ্যাঁ কিন্তু তোমার কিন্তু এই মাসে যে আয় হবে সেখানে কি তুমি বিনিয়োগের সুদটাকে অন্তর্ভুক্ত করবা। ঠিক আছে, সুতরাং অ্যাকাউন্টিং এ আয় অথবা ব্যয় এটা কিন্তু তোমার নগদ টাকা প্রাপ্তি বা নগদ টাকা প্রদানের সাথে জড়িত না, বরং তোমার আয় ব্যয়ের সাথে যেটা কাজ থাকবে ওই কাজ যদি সংগঠিত হয় তাহলে তোমার আয় ব্যয়টাকে লিপিবদ্ধ করতে হবে। চলো আমরা কিছু জাবেদা দেখি। বলছে সেবা প্রদান বাবদ চেক প্রাপ্তি। আচ্ছা খেয়াল করো তো, তুমি সেবা প্রদান করেছো। অ্যাকাউন্টিং এর মধ্যে দুই ধরনের প্রতিষ্ঠান থাকে। এক ধরনের প্রতিষ্ঠান হচ্ছে যারা ক্রয় বিক্রয়ের মাধ্যমে মুনাফা করে, আরেক ধরনের প্রতিষ্ঠান হচ্ছে যারা তোমাকে সেবা প্রদান করবে। ধরো তুমি একটা স্কুল বা একটা শিক্ষা প্রতিষ্ঠানের কথা ভাবো, ওরা কি তোমার নিকট কোনো কিছু বিক্রি করে? না, ওরা তোমাকে একটা সেবা প্রদান করতেছে। বা ধরো তুমি একটা সেলুনের কথা ভাবো, সেলুন কিন্তু তোমার নিকট কোনো কিছু বিক্রি করতেছে না, বরং তোমার চুল কেটে দিচ্ছে, এটা এক ধরনের সেবা। আর সেবার মাধ্যমে কি তারা একটা ইনকাম করতেছে। তো এখানে বলতেছে যে সেবা প্রদান বাবদ চেক প্রাপ্তি। আচ্ছা বলো তো, তুমি যদি চেক পাও তোমার নিকট কি আসবে? তোমার ব্যাংক অ্যাকাউন্টের যে ব্যালেন্স আছে ওই ব্যালেন্সটা বৃদ্ধি পাবে। তাহলে চেক পাইলে তোমার নিকট কি আসলো? ব্যাংকের ব্যালেন্স। তাহলে ব্যাংক হিসাব হবে কি বলো তো? ব্যাংক হিসাব হবে ডেবিট। আচ্ছা, এখন এই যে ব্যাংকের টাকাটা বৃদ্ধি পেল, এটা আসলে কিসের মাধ্যমে বৃদ্ধি পেল? উত্তর হচ্ছে কি, তুমি যে সেবা দিয়েছো এই যে একটা আয়, এই আয়ের মাধ্যমে কি ব্যাংকের টাকাটা বৃদ্ধি পেয়েছে। তো আমরা কিন্তু জানি যে আয় বৃদ্ধি পেলে কি হয়, আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। সুতরাং এখানে হবে ওই আয়ের নামটা লিখতে হবে। যখন তোমার একটা আয় অর্জিত হবে বা একটা আয় সংগঠিত হবে তখন ওই আয়টা কি ছিল, ওই আয়ের নামটা কি, এটা কি তোমার সেবা প্রদান ছিল নাকি বিক্রয় ছিল, ওইটার নাম লিখতে হবে। তাহলে এখানে হবে সেবা আয় হিসাব, সেবা আয় হিসাব ক্রেডিট। ওকে, আবার খেয়াল করো এখানে বলছে চেক মারফত কমিশন প্রাপ্তি। চেক মারফত কমিশন প্রাপ্তি। তা তুমি যদি চেকের মাধ্যমে কমিশন পাও, মানে তুমি চেক পেয়েছো, তাহলে চেক পাইলে কি হবে বলো তো? চেক পাইলে আমার ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধি পাবে। তাহলে আমার ব্যাংক হিসাব, যদি ব্যাংক হিসাব যেহেতু সম্পদ বৃদ্ধি পেলে কি বলতো? ডেবিট। আচ্ছা, এখন তোমার যে ব্যাংকের টাকাটা বৃদ্ধি পেয়েছে এটা আসলে কিসের মাধ্যমে বৃদ্ধি পেয়েছে? কমিশন। এই যে তুমি যে কমিশন পেয়েছো এটা একটা আয়, আর এই আয়ের মাধ্যমে কি ব্যাংকের টাকাটা বৃদ্ধি পেয়েছে। তো যখন তোমার আয় হবে তখন কি ওই আয়ের নামটা স্পেসিফিক্যালি লিখতে হবে যে ওই আয়ের নামটা কি। তাহলে কমিশন পেলে হবে কি বলতো? প্রাপ্ত কমিশন। কি বলতো? প্রাপ্ত কমিশন হিসাব ক্রেডিট। আচ্ছা, এখন তোমার মনে নিশ্চয়ই একটা প্রশ্ন আছে যে ভাই এখানে তো আমরা সেবা আয়ের ক্ষেত্রে প্রাপ্ত সেবা আয় বা এই জাতীয় কোনো কিছু লিখি নাই, তাহলে আসলে কমিশনের ক্ষেত্রে আমরা এখানে এই যে প্রাপ্ত কথাটা কেন লিখলাম? ঠিক না? দেখো বিষয় হচ্ছে সেবা আয় যে বিষয়টা,
সেবা আয়ের যে বিষয়টা, হ্যাঁ, বা সেবার মাধ্যমে যদি আমি নগদ টাকা পাই অথবা চেক পাই, এটা সব সময় আয়, এটা কি সর্বদা কি একটা আয়। কিন্তু আমি যদি তোমার শুধু কমিশনের কথা বলি, শুধু কমিশন, এটা কিন্তু তোমার আয়ও হইতে পারে অথবা কি ব্যয়ও হইতে পারে, ঠিক না? ধরো তুমি যদি কমিশন পাও, এটা তোমার নিকট একটা আয়, আবার তুমি যদি কাউকে কমিশন দাও, এটা কি তোমার নিকট একটা ব্যয়। যেহেতু এটা আয় ব্যয় দুইটাই হইতে পারে, তার মানে তুমি যদি শুধু কমিশন লিখো, এটা কিন্তু স্পষ্ট হবে না যে ওই কমিশন কি তুমি পেয়েছো নাকি তুমি দিয়েছো, কোনটা। এই জন্য এখানে এই যে প্রাপ্ত কমিশন কথাটা স্পেসিফিক্যালি বলে দিতে হবে নির্দিষ্ট করে। ওকে, এবার দেখো বিনিয়োগের সুদ পাওয়া গেল। তো তুমি যদি বিনিয়োগের সুদ পাও, খেয়াল করো, তুমি কোনো জায়গায় বিনিয়োগ করেছো, ইনভেস্টমেন্ট করেছো, সেখান থেকে তুমি যদি সুদ পাও, এটা তোমার নিকট একটা আয়, একটা ইনকামের ওয়ে। ওকে, তো তুমি যদি বিনিয়োগের সুদ পাও, তো কোনো কিছু বলে না মানে কি, নগদে পেয়েছো, নগদ টাকা বৃদ্ধি পাবে, তাহলে নগদান হিসাব ডেবিট। ওকে, এখন তুমি যে বিনিয়োগের সুদ পেয়েছো, এই যে তোমার নিকট নগদ টাকাটা আসলো, এটা কিসের মাধ্যমে আসলো, কিভাবে আসলো বলো তো? বিনিয়োগের সুদের মাধ্যমে। মানে তোমার যে আয় হয়েছে, ওই আয়টার নাম কি? বিনিয়োগের সুদ। তাহলে আয় যেহেতু ক্রেডিট, এখানে কি লাগবা? বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট। ওকে, টাকা হচ্ছে 2000 লিখে দিতে পারো। আরেকটা বিষয় খেয়াল করো, আমি কিন্তু একদম পার্ট 1ই বলছিলাম যে প্রত্যেকটা জাবেদা যখন তুমি লিখবা, হ্যাঁ, তখন কিন্তু কি জাবেদের একটা ব্যাখ্যা দেওয়া লাগে, বুঝতে পারছো? তো ব্যাখ্যাটা তো খুব ইজি, জাস্ট এই লেনদেনটাই ছোট্ট করে সংক্ষিপ্ত করে লিখে দিবা, হ্যাঁ, যে বিনিয়োগের সুদ পাওয়া গেল, বিনিয়োগের সুদ পাওয়া গেল, ঠিক আছে? ব্যাখ্যা লেখাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তুমি যদি ব্যাখ্যা না লিখো, টিচার কিন্তু চাইলে তোমার থেকে 1-2 মার্ক কেটে রাখতে পারে, ঠিক আছে? এবার দেখো বলছে বাড়ি ভাড়া পাওয়া গেল। ঠিক, দেখো এখানে তোমার দুইটা টার্ম আছে, একটা হচ্ছে বাড়ি ভাড়া, আচ্ছা, একটা হচ্ছে উপভাড়া। এখন দেখো বলছে বাড়ি ভাড়া পাওয়া গেল, একটা বলছে কি উপভাড়া পাওয়া গেল। এখন প্রশ্ন হচ্ছে বাড়ি ভাড়া আর উপভাড়ার মধ্যে পার্থক্যের জায়গাটা কি? আচ্ছা, তোমরা নিশ্চয়ই দুইটা বিষয় অনেক সময় দেখো, একটা হচ্ছে টুলেট, যারা আসলে একটু শহরের দিকে থাকো, হ্যাঁ, তারা কিন্তু দেখো যে টুলেট, একটা হচ্ছে কি বলতো সাবলেট। আচ্ছা, আচ্ছা বলতো এই যে টুলেট আর সাবলেট, এই দুইটার মধ্যে আসলে পার্থক্যের বিষয়টা কি? মানে মূলত এই যে টুলেট জিনিসটা কি আর সাবলেটটা কি? দেখো টুলেট মানে হচ্ছে তোমার নিজের একটা বাসা আছে এবং ওই বাসাটাকে তুমি ভাড়া দিতে চাও, এটা হচ্ছে টুলেট। মানে টুলেট মানে হচ্ছে নর্মালি ভাড়া, তোমার নিজের একটা বাড়ি আছে, ওই বাড়িটাকে তুমি কি দিতে চাও? ভাড়া দিতে চাও, এটা হচ্ছে তোমার টুলেট। আর ধরো অনেক সময় থাকে না যে ধরো যে আমি নিজে একটা অ্যাপার্টমেন্ট নিলাম, অ্যাপার্টমেন্ট নেওয়ার পরে ধরো অ্যাপার্টমেন্টে তোমার 3টা রুম আছে, কারণ আমার আসলে 3টা রুমের দরকার নাই, আমি একটা রুম ভাড়া দিয়ে দিচ্ছি। তাহলে আমি নিজে একটা বাড়ি ভাড়া নিলাম, বাড়ি ভাড়া নেওয়ার পরে আমি এখান থেকে একটা অংশ আবার বাড়ি ভাড়া দিচ্ছি অন্য একজনকে। তার মানে যদি আমার নিজের বাড়ি থাকে, ওইটা যদি আমি ভাড়া দেই, ওইটা হচ্ছে টুলেট। আর আমি একজন থেকে একটা বিষয় রেন্টে নিলাম, ভাড়াই নিলাম, নেওয়ার পরে আমি আবার এটার কিছু অংশ অন্য আরেকজনকে ভাড়াই দিচ্ছি, রেন্টে দিচ্ছি। তো এটা হচ্ছে কি উপভাড়া, মানে আমি নিজে একটা বাসা ভাড়া নেওয়ার পরে অন্য কাউকে আবার ওই বাসা ভাড়াটা দিচ্ছি। তো এটা হচ্ছে কি উপভাড়া। তাহলে উপভাড়া সবসময় কি বলতো, এটা সবসময় আমার জন্য কি বলতো একটা আয়, ঠিক না? আচ্ছা, এবার দেখো আমি যদি বাড়ি ভাড়া পাই, বাড়ি ভাড়া পাইলে আমার নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট হবে। আচ্ছা, এখন আমার যে নগদ টাকা বাড়লো, এটা কিসের মাধ্যমে বাড়লো বলতো? বাড়ি ভাড়ার মাধ্যমে। তো এখন আসলে বাড়ি ভাড়া লিখে না, লেখে শুধু ভাড়া, ভাড়া, হ্যাঁ, বা বলতে পারি যদি বলছে বাড়ি ভাড়া পাওয়া গেল, তো ভাড়া বিষয়টা আয়ও হইতে পারে, ব্যয়ও হইতে পারে। তো এখানে লিখে দিবা যে প্রাপ্ত ভাড়া হিসাব, প্রাপ্ত ভাড়া হিসাব লিখতে পারো, অথবা এভাবে লিখতে পারো যে ভাড়া আয় হিসাব,
বাড়া আয় হিসাব। হ্যাঁ, এভাবে লিখতে পারো, সমস্যা নেই। ক্রেডিট, ওকে। এবার এখানে দেখো, এখানে হচ্ছে উপবাড়া, ঠিক না? তো উপবাড়া পাওয়া গেলে আমার নগদ টাকা বাড়বে, সুতরাং নগদান হিসাব, নগদান হিসাব ডেবিট। আচ্ছা, আর তুমি যে এই যে নগদ টাকা তোমার বাড়লো, এটা কিসের মাধ্যমে বাড়লো বলো তো? উপবাড়ার মাধ্যমে বাড়লো। তো ওই যে আয়ের নামটা লিখতে হবে, উপবাড়া, ঠিক আছে? আচ্ছা, এখন এই উপবাড়ার আগে কোনো ধরো যে প্রাপ্ত লিখতে হবে না বা বাড়া আয় এগুলো লিখতে হবে না, কারণ উপবাড়া মানেই, দেখো আমি যদি বলি শুধু মানে বাড়ি ভাড়া, এটা আয়ও হইতে পারে ব্যয়ও হইতে পারে যে আসলে আমি বাড়ি ভাড়া নিয়েছি ওইটা আমার ব্যয়, বা হইতে পারে আমি বাড়ি ভাড়া দিয়েছি ওইটা আমার আয়। তাহলে বাড়ি ভাড়ার ক্ষেত্রে কি আয় ব্যয় দুইটাই হইতে পারে, যেন আমরা এখানে আয় লিখে দিব অথবা এখানে প্রাপ্তটা লিখে দিব। কিন্তু উপবাড়া মানে সব সময় যে উপবাড়া মানেই হচ্ছে এটা আমার প্রাপ্তি, সুতরাং এখানে তোমার আবার নতুন করে প্রাপ্তি অথবা নতুন করে আয় লেখার কোনো দরকার পড়বে না। তাহলে উপবাড়া হিসাব, ক্রেডিট, ওকে। এবার দেখো, শিক্ষানবিশ স্যালামি পাওয়া গেল 1500 টাকা। দুইটার টার্ম দেখো, একটা হচ্ছে শিক্ষানবিশ স্যালামি, ওকে, শিক্ষানবিশ স্যালামি, আরেকটা হচ্ছে শিক্ষানবিশ ভাতা। আচ্ছা, খেয়াল করে একটু, এই যে দুইটা জিনিস, একটা হচ্ছে কি শিক্ষানবিশ স্যালামি, একটা হচ্ছে কি শিক্ষানবিশ ভাতা। এই জিনিসগুলো আসলে কি একটু খেয়াল করে। ধরো তোমার একটা প্রতিষ্ঠান আছে, হ্যাঁ, ওই প্রতিষ্ঠানের মধ্যে ধরো একটা লোক কাজ শিখতে আসলো, হ্যাঁ, তো বা ধরো যে আমি যদি তোমাকে আর একটু স্পেসিফিক্যালি বলি, ধরো আমাদের এলাকার মধ্যে বিভিন্ন ওয়ার্কশপ আছে, অনেক বড় বড় ওয়ার্কশপ, হ্যাঁ। তো ওয়ার্কশপগুলোতে কি হয়, তুমি যখন কাজ শিখতে যাও, হ্যাঁ, তখন ওরা তোমাকে কোনো টাকা দেয় না, বরং তুমি যে ওদের এখানে বসে বসে কাজ শিখতেছো, ওরা যে তোমাকে কাজটা শিখাই দিচ্ছে, এর বিনিময়ে তোমাকে উল্টো টাকা দিতে হবে। কারণ কি, ওরা তোমাকে কাজটা শিখাই দিচ্ছে, তো তোমাকে কি উল্টো টাকা পে করতে হবে। তার মানে ওইটা ধরো যে আমি হচ্ছে ওয়ার্কশপের মালিক, তো আমার ওয়ার্কশপে যারা কাজ শিখতেছে, তো কাজ শিখার সময় ওরা আমাকে উল্টো কি করতেছে বলতো, টাকাটা পে করতেছে। তার মানে আমি যদি একটা ব্যবসা প্রতিষ্ঠান হই, আমার জন্য ওই টাকাটা ইনকাম। তাহলে যখন আমার নিকট কেউ প্রশিক্ষণ নিবে, খেয়াল করো, যখন আমার নিকট কেউ প্রশিক্ষণ নিবে এবং এই প্রশিক্ষণের বিনিময়ে আমি যখন টাকা পাবো, ওটা হচ্ছে কি আমার শিক্ষানবিশ স্যালামি, যেটাকে আমার জন্য একটা আয়, আয়। আচ্ছা, আবার ধরো অনেক সময় তো এমনও হয় যে আসলে আমার প্রতিষ্ঠানে কেউ কাজ শিখতেছে, ধরো আমার আব্বুর একটা বেকারি ছিল, তো ওই বেকারিতে আসলে যখন নতুন কোনো কর্মী আসতো মানে কাজ শিখার জন্য, তখন আসলে সে আমাদেরকে কোনো টাকা পে করতো না, পরে আমরা তাকে মাসিক একটা ছোট্ট অ্যামাউন্টের টাকা পে করতাম। দেখো, তার মানে সে কিন্তু কাজ শিখতেছে আমাদের এখানে, কিন্তু উল্টো কি আমরা তাকে শিক্ষানবিশ মানে কি ইন্টার্নশিপ বলতে পারো, মানে নতুন করে কাজটা প্র্যাকটিক্যালি শিখতেছে। তো তখন কি আমরা তাকে নতুন করে ছোট্ট একটা অ্যামাউন্ট কি আমরা তাকে প্রতি মাসে দিতাম। তাহলে এই ক্ষেত্রে ওই যে টাকাটা আমি দিচ্ছি তাকে, ওটা কিন্তু ব্যবসা হিসেবে আমার জন্য কি একটা ব্যয়। তাহলে আর এটাকে আমরা কি বলতে পারি, শিক্ষানবিশ ভাতা। সুতরাং কাজ যখন শিখবে, কর্মীরা যখন কাজ শিখবে প্রশিক্ষণকালে বা প্রশিক্ষণকালীন সময়ে, যদি ব্যবসা প্রতিষ্ঠানকে ওই কর্মীরা টাকা দেয়, ব্যবসা প্রতিষ্ঠানকে কর্মীরা টাকা দিচ্ছে কাজ শিখার জন্য, ওইটা ওই ব্যবসার জন্য কি একটা ইনকাম বা আয়। যদি এমন হয় যে ব্যবসা প্রতিষ্ঠান টাকা দিচ্ছে উল্টো, মানে যারা কাজ করতেছে কর্মীরা, ওদেরকে উল্টো ব্যবসা প্রতিষ্ঠান টাকা দিচ্ছে, তার মানে ওইটা কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানের জন্য কি বলতো একটা খরচ, ঠিক আছে। আর ওটা হচ্ছে শিক্ষানবিশ ভাতা। এবং হচ্ছে শিক্ষানবিশ স্যালামি পাওয়া গেল, তো এই যে স্যালামি আমার একটা আয়, তা আমি যদি ওইটা পাই নগদে, আমার নগদ টাকা বাড়বে, তাহলে নগদান হিসাব ডেবিট। আচ্ছা, আর আমার যে নগদ টাকা বাড়লো, এটা কিসের মাধ্যমে বাড়লো, আমার একটা আয়ের মাধ্যমে বাড়লো, ওই আয়ের নামটা কি,
শিক্ষানবিশ সালামি, শিক্ষানবিশ সালামি হিসাব ক্রেডিট। ওকে, এবার চলো আমরা একটু নেক্সটে যাই, দেখি আর কি আছে। প্রদত্ত ঋণের সুদ। আচ্ছা, এখানে আমি একটা বিষয় বলি, আমি তোমাদেরকে আগেও বলছিলাম যে ঋণ কিন্তু দুই প্রকার, ঠিক আছে। ধর একটা হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান, ধরো কাউকে ঋণ দিল, মানে প্রদত্ত ঋণ, তুমি যদি কাউকে ঋণ দাও, প্রদত্ত ঋণ। আর হচ্ছে তুমি ঋণ নিলা, এটা হচ্ছে কি তোমার মানে প্রাপ্ত ঋণ। ধরো তুমি ঋণ নিলা, প্রাপ্ত ঋণ। এবার তুমি একটু ভাবো তো, তুমি যদি কাউকে ঋণ দাও, তুমি যদি কাউকে ঋণ দাও, ওটা হচ্ছে এক ধরনের ইনভেস্টমেন্ট। ওটা কি বলতো, এক ধরনের ইনভেস্টমেন্ট, মানে ওটা হচ্ছে আমার সম্পদ, ঠিক না? আচ্ছা, আর তুমি যদি কারো থেকে ঋণ নাও, ওটা হচ্ছে তোমার দায়। ধরো তোমার টাকা যদি অন্য কারো নিকট থাকে, ওটা হচ্ছে সম্পদ। তাহলে প্রদত্ত ঋণ মানে কি, তোমার টাকাটা অন্য একজনের নিকট আছে, তুমি ঋণ দিয়েছো, তোমার টাকা অন্যের নিকট থাকলে ওটা কি, সম্পদ। আর প্রাপ্ত ঋণ মানে অন্যের টাকাটা তোমার নিকট আছে, অন্যের টাকা যখন তোমার নিকট থাকবে, ওটা হচ্ছে কি আমার দায়। এখন এই যে প্রদত্ত ঋণ, যেটা সম্পদ, মনে করো সম্পদের যে সুদ, সম্পদ থেকে যে সুদ আসবে, ওইটা হচ্ছে তোমার জন্য আয়, ঠিক আছে। আর দায় থেকে যে সুদ আসবে, ওইটা হচ্ছে তোমার নিকট একটা ব্যয়। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, তাহলে প্রদত্ত ঋণের সুদ, প্রদত্ত ঋণের সুদ পাওয়া গেল। আচ্ছা, এবার তুমি খেয়াল করো, তাহলে এই সুদটা তুমি পাইছো, তো সুদ পাইলে নগদ টাকা বাড়বে প্রথমত, তাহলে হবে নগদান হিসাব ডেবিট। আচ্ছা, সুদ পেলে নগদ টাকা বাড়ে, নগদান হিসাব ডেবিট। আর এই যে নগদ টাকা বাড়লো, এটা কিসের মাধ্যমে বাড়লো বলো তো, ঋণের সুদের মাধ্যমে, ঋণের সুদের মাধ্যমে। এখানে লিখতে হবে যে প্রদত্ত ঋণের সুদ, ওই আয়ের নামটা লিখতে হবে। লিখতে হবে কি, যে প্রদত্ত ঋণের সুদ প্রাপ্তি, প্রদত্ত ঋণের সুদ হিসাব, এটা আমার তোমার আয় বাড়লে কি, আয় বাড়লে হচ্ছে তোমার ক্রেডিট। ওকে, এবার দেখো লভ্যাংশ প্রাপ্তি। আচ্ছা, লভ্যাংশ মানে কি বলতো, এই যে লভ্যাংশ আমরা বললাম, লভ্যাংশ মানে হচ্ছে লাভের অংশ, লাভের অংশ। হ্যাঁ, তো ধরো যে যারা আসলে বিভিন্ন শেয়ারে ইনভেস্ট করে, হ্যাঁ, তো তারা আসলে যেই টাকাটা পায়, এটাকে বলে লভ্যাংশ বা লাভের অংশ। হ্যাঁ, যেটাকে ইংরেজিতে বলে ডিভিডেন্ড, ডিভিডেন্ড। আচ্ছা, তুমি যদি লভ্যাংশ পাও, তাহলে তোমার নগদ টাকা বাড়বে অবশ্যই। তাহলে নগদ টাকা বাড়লে নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট। প্রশ্ন হচ্ছে নগদ টাকা বাড়ছে কিসের মাধ্যমে বাড়ছে, আয়ের মাধ্যমে। ওই আয়ের নাম কি, লভ্যাংশ প্রাপ্তি। তো লভ্যাংশ আমরা পাই, বা অনেক সময় কি ব্যবসা প্রতিষ্ঠান লভ্যাংশ দিতেও পারে। তার মানে কি, এটা আয়ও হইতে পারে, ব্যয়ও হইতে পারে। সেক্ষেত্রে তোমাকে লিখতে হবে, শুধু লভ্যাংশ লিখলে হবে না, লিখতে হবে প্রাপ্ত লভ্যাংশ, যেহেতু লভ্যাংশ আমরা পেয়েছি, ঠিক না। প্রাপ্ত লভ্যাংশ হিসাব আমার ক্রেডিট। ওকে, এখন বলছে দাগ কাটা চেকের মাধ্যমে শেয়ারের লভ্যাংশ আদায়। তো সেম কথা দেখো, তো যদি আমরা দাগ কাটা চেক হই, তার মধ্যে আমি আসলে তোমার নগদ বাড়তেছে না, ব্যাংকের টাকা বাড়বে, তাহলে ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট। আর লভ্যাংশ আদায় মানে লভ্যাংশ পেয়েছি, তাহলে আমার ব্যাংক যে বৃদ্ধি পেয়েছে, এটা কিসের মাধ্যমে বৃদ্ধি পেয়েছে, একটা আয়ের মাধ্যমে। ওই আয়ের নাম কি, লভ্যাংশ প্রাপ্তি। তো লভ্যাংশ প্রাপ্তি, বা লিখতে পারো প্রাপ্ত লভ্যাংশ, একই কথা, কোনো সমস্যা নেই। ওকে, লভ্যাংশ প্রাপ্তি হিসাব ক্রেডিট। ওকে, তুমি চাইলে এখন তুমি হচ্ছে যে আমি
প্রাপ্তি লিখবো না, আমি লিখবো যে প্রাপ্ত লভ্যাংশ হিসাব, ওইটাও হবে, কোনো সমস্যা নেই। ওকে, তারপর আমরা নেক্সটে যাই। চলো এখন আমরা একটু ব্যয় সংক্রান্ত জাবেদাগুলো দেখব। ঠিক আছে, চলো আমরা দেখি কি কি ব্যয় সংক্রান্ত জাবেদা আছে। মজুরি প্রদান, দেখো ব্যয় সংক্রান্ত জাবেদাগুলো একদম সেম। আয় সবসময় কি হইতো, ক্রেডিট হইতো, আর ব্যয় কি হয়, ডেবিট। বলছে মজুরি প্রদান। ধরো আমি যখন মজুরি দিব, তো মজুরি দিলে আমার নগদ টাকা কমে যাবে না? তাহলে এই যে নগদান কি হবে, নগদান হিসাব হবে ক্রেডিট। আচ্ছা, তাহলে আমার নিকট থেকে কি চলে গেল, আমার নিকট থেকে নগদ চলে গেল, তাহলে নগদান হিসাব কি হয়েছে, ক্রেডিট হয়েছে। কি আসলো, কোনো কিছু আসে নাই। তাহলে প্রশ্ন করো এই নগদ টাকাটা কিসের মাধ্যমে গেল, কোথায় গেল, বা কিসের মাধ্যমে গেল? নগদ টাকাটা যে চলে গেছে এটা মজুরির মাধ্যমে গেছে, ঠিক না? ধরো তোমার নিকট 100 টাকা আছে, তো তোমার বাবা তোমার কাছে হিসাব চাইলো যে কোন টাকাটা কিসের মাধ্যমে খরচ হইলো। তুমি বললা যে 10 টাকা দিয়ে ডাল কিনছি, ধরো এসজিউম 5 টাকা দিয়ে চিনি কিনছি, এরকম। তার মানে হচ্ছে টাকাটা কিসের মাধ্যমে গেল, ডাল কেনার মাধ্যমে গেল, চিনি কেনার মাধ্যমে গেল, এরকম আর কি। তো তোমার যে নগদ টাকা চলে গেল কত, 5000, ওটা কিসের মাধ্যমে গেল বলো তো, মজুরির মাধ্যমে। তাহলে ওই যে ব্যয়, ওই ব্যয়ের নামটা লিখতে হবে, মজুরি কিন্তু খরচ বা ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট। তাহলে মজুরি হিসাব ডেবিট। ওকে, এখন হচ্ছে ডগ চার্জ। এই যে ডগ চার্জ, এটা আসলে অনেকে বুঝে না যে ডগ চার্জ বিষয়টা আসলে কি। দেখো আমরা যখন বিদেশ থেকে পণ্য আমদানি করি, হ্যাঁ, তো পণ্য বা যখন ধরো যে বিদেশ থেকে পণ্য আমরা আমদানি করি অথবা বিদেশে পণ্য রপ্তানি করি, হ্যাঁ, তখন ধরো যে পণ্য আমদানির ক্ষেত্রে নর্মালি হচ্ছে আমরা জাহাজকে ইউজ করি, শিপ। আমদানি বা রপ্তানি যাই বলো, আমরা কি মানে অধিকাংশ মানুষ জাহাজ ব্যবহার করে। তো ধরো যখন তুমি পণ্য আমদানি করবা, হ্যাঁ, ধরো তুমি পণ্য আমদানি করলা, তো জাহাজটা যখন আসলে তোমার বন্দরে এসে থামবে, পোর্টে এসে থামবে, তো ওই জাহাজ থেকে যে তোমার পণ্যগুলো আছে, ওই পণ্যগুলো নামানো হবে। নামানোর পরে ওই পণ্যগুলো রাখা হবে কোথায়, বন্দরে, ঠিক না? বন্দরে কি সবগুলো পণ্য রাখা হবে। এই যে তুমি পণ্যটা আনার ক্ষেত্রে বন্দরে পণ্যগুলো রাখা হচ্ছে, তুমি হয়তো বা 2-3 দিন পরে গিয়ে কাস্টম ডিউটি দিয়ে পণ্যটা নিয়ে আসবা। এই যে বন্দরে পণ্যটা রাখা হচ্ছে বা খালাস করা হচ্ছে জাহাজ থেকে নামানোর পরে, তো ওই যে বন্দরে পণ্যটা তুমি রাখতেছো, তুমি যে বন্দরে পণ্যটা রাখতেছো কয়েকদিন, এটা একটা চার্জ দিতে হবে। আর ওই চার্জের নামই হচ্ছে কি, ডক চার্জ। বুঝতে পারছো? মানে পণ্য আমদানির ক্ষেত্রে অথবা রপ্তানির ক্ষেত্রে আমরা যখন জাহাজে পণ্য উঠাই অথবা জাহাজ থেকে পণ্যটা খালাস করি বা নামাই, হ্যাঁ, তখন পণ্যটা নামিয়ে আমরা আসলে কোথায় রাখি, পণ্যটা নামানোর পর আমরা তো ওই বন্দরের মধ্যেই রাখি, ঠিক না? ওই যে বন্দরে যে আমরা কিছুক্ষণ রাখলাম বা কিছুদিন রাখলাম, ওটার যে চার্জ নাম হচ্ছে ডক চার্জ। তুমি যদি ডক চার্জ পরিশোধ করো, তোমার তো নগদ টাকা কমে যাবে। তাহলে আমার নগদান হিসাব, নগদ টাকা সম্পদ কমলে ক্রেডিট। আচ্ছা, এই যে নগদ টাকা কমে গেল, এটা আসলে কিসের মাধ্যমে কমলো বা কোন উপায়ে কমলো? হ্যাঁ, এই যে নগদ টাকাটা কোথায় গেল, ডক চার্জের মাধ্যমে কমলো। তাহলে ডক চার্জ হিসাব, ডক চার্জ হিসাব ব্যয় বাড়লে কি বলতো, ব্যয় বাড়লে হচ্ছে আমার ডেবিট। ওকে, চেকে বেতন প্রদান। তুমি যদি বেতন চেকে দাও তাহলে তোমার ব্যাংকের টাকা কমবে, তাহলে ব্যাংক হিসাব সম্পত্তি কমলে ক্রেডিট। আচ্ছা, আর তোমার এই টাকাটা কমছে কেন, বা এই ব্যাংকের টাকাটা গিয়েছে কিসের মাধ্যমে গিয়েছে, বেতনের মাধ্যমে। তাহলে বেতন হচ্ছে খরচ, তাহলে খরচ বাড়লে ডেবিট। ওকে, বেতন বাবদ পণ্য প্রদান, বেতন বাবদ পণ্য প্রদান। আচ্ছা, তাহলে বেতন তো একটা খরচ, ঠিক না? তাহলে খরচ বাড়লে বেতন হিসাব তো ডেবিট, বেতন হিসাব ডেবিট। আচ্ছা, এখন ধরো তোমার একটা প্রতিষ্ঠানের কর্মী, সে বেতন পায়। এখন ধরো যে মানে ধরো যে তোমার দোকানে একটা পণ্য আছে, একটা প্রোডাক্ট আছে, এখন সে বলল যে স্যার আমাকে ওই প্রোডাক্টটা দিয়ে দেন, বেতন দেওয়া লাগবে না। তো অনেক সময় এমন হয় যে আসলে অনেক সময় ক্যাশ টাকা না থাকলেও আমরা কর্মীদেরকে পণ্যের মাধ্যমে বা প্রোডাক্ট দেওয়ার মাধ্যমে কি বেতনটা পরিশোধ করে দিই। আচ্ছা,
তো এর ফলে আমার পণ্য কিন্তু কমে যাচ্ছে, পণ্য কমে যাচ্ছে। তো আমি কিন্তু তোমাদেরকে একটা ভিডিওতে বলছিলাম যে কখন কই হিসাবটা ক্রেডিট হয়। হ্যাঁ, যখন পণ্য কমে যাবে কিন্তু ওই পণ্যটা বিক্রয়ের মাধ্যমে কমবে না, বিক্রয়ের মাধ্যমে পণ্যটা কমবে না, অন্য উপায়ে কমবে। এই যে তুমি তাকে পণ্য দিয়ে দিলা বেতনের বিনিময়ে, পণ্য তো কমে গেছে, কিন্তু এই পণ্যটা কি বিক্রয়ের মাধ্যমে কমছে না। যখন আসলে বিক্রয়ের মাধ্যমে কমবে, খেয়াল করো, যখন তোমার বিক্রয়ের মাধ্যমে একটা পণ্য কমবে, বিক্রয়ের মাধ্যমে, তখন বিক্রয় হিসাব ক্রেডিট, বিক্রয় হিসাব ক্রেডিট। কিন্তু বিক্রয় ছাড়া ধরো যে অন্য কোনো মাধ্যমে কমলো, অন্য কোনো মাধ্যমে, হ্যাঁ, অন্য কোনো মাধ্যমে কমলো, তখন হবে কই হিসাব ক্রেডিট। ঠিক আছে, তখন কি হবে বলতো, কই হিসাব ক্রেডিট। তাহলে এখানে যে পণ্য প্রদান করেছো, পণ্য কমে গেছে কিন্তু বিক্রয়ের মাধ্যমে কমে নাই, তাহলে এখন হবে কি বলতো, কই হিসাব ক্রেডিট। ওকে, বীমা সালামি প্রদান। বীমা তো বুঝো তোমরা, বীমা হচ্ছে কি ইন্স্যুরেন্স, কি বলতো, ইন্স্যুরেন্স। ওকে, তো তুমি যখন ইন্স্যুরেন্স করবা, তো ইন্স্যুরেন্স করার ক্ষেত্রে তোমাকে কিন্তু ওই বীমা কোম্পানিকে একটা স্যালামি দিতে হবে, মানে একটা অর্থ দিতে হবে প্রতি মাসে। তো ওটাকে বলে বীমা স্যালামি। তুমি যদি বীমা স্যালামি দাও, তোমার নগদ টাকা কমে যাবে। সুতরাং নগদান হিসাব, নগদান হিসাব ক্রেডিট। আচ্ছা, আর এই নগদ টাকাটা যে গিয়েছে, চলে গিয়েছে, কিসের মাধ্যমে গিয়েছে বলতো, বীমা স্যালামি। তাহলে লাগবে যে বীমা স্যালামি হিসাব, মানে ওই খরচের নাম বা ওই ব্যয়ের নামটা লিখতে হবে, ঠিক না, বীমা স্যালামি হিসাব ডেবিট। ওকে, দেখো বলছে ভাড়া প্রদান বা বহিঃপরিবহন। বহিঃপরিবহন মানে কি বলতো, বহিঃপরিবহন মানে হচ্ছে বিক্রয় পরিবহন, ঠিক না, বহিঃপরিবহন হচ্ছে বিক্রয় পরিবহন, বিক্রয় পরিবহন। আচ্ছা, আর বিক্রয় কমিশন, এই সবগুলোকে আমার একটা খরচ। তো এই সবগুলোর মাধ্যমে আমার কিন্তু আসলে নগদ টাকা কমে গেছে, ঠিক না। তো নগদ টাকা কমে গেলে কি বলতো, নগদান হিসাব কি হবে, নগদান হিসাব হবে আমার ক্রেডিট। আচ্ছা, এখন এই নগদ টাকাটা গিয়েছে কোথায় বা কিসের মাধ্যমে গিয়েছে, আমার এই যে ধরো যে বাড়ি ভাড়ার মাধ্যমে গিয়েছে, অথবা বহিঃপরিবহনের মাধ্যমে গিয়েছে, অথবা বিক্রয় কমিশনের মাধ্যমে গিয়েছে। তাহলে এই সবগুলো হচ্ছে আমার ব্যয় বা খরচ। তো এখানে কি খরচের নামটা লিখতে হবে। যদি জাবেদা হচ্ছে ভাড়া প্রদান, তাহলে খরচের নাম কি লিখবা, একবার যে ভাড়া হিসাব, ঠিক না। বা ধরো যে জাবেদা হচ্ছে বহিঃপরিবহন, তাহলে এখানে কি লিখবা, বহি পরিবহন। ক্লিয়ার, মানে এখানে কি জাস্ট খরচের নাম লিখবা। তারপর ধরো যে খরচ হচ্ছে এখানে বিক্রয় কমিশন, তাহলে বিক্রয় কমিশন না, লিখতে হবে কি শুধু কমিশন, যে কমিশন হিসাব। ওকে, কমিশন হিসাব। এসবগুলো তো খরচ, খরচ বাড়লে কি বলতো, ডেবিট। তো এই হচ্ছে এখানে বিষয় আর কি, ঠিক আছে। যদি মানে যেখানে যে খরচের নাম থাকবে জাস্ট ওই খরচের নামটা লিখে দিবা। ভাড়া হলে ভাড়া, বহিঃপরিবহন হলে বহিঃপরিবহন, কমিশন হলে কি কমিশন। তো কমিশন তোমার থাকে দুই রকম, একটা হচ্ছে কি তুমি কমিশন প্রদান করেছো, আর হচ্ছে তুমি কমিশন পেয়েছো, প্রাপ্তি, ঠিক না। তো যেহেতু এখানে তুমি কমিশন দিয়েছো, তো তুমি চাইলে কমিশনের আগে যুক্ত করতে পারো প্রদত্ত কমিশন, প্রদত্ত কমিশন। ক্লিয়ার, ওকে। তারপরে দেখো বিজ্ঞাপন সংস্থা আমিন ব্রাদার্সকে বিজ্ঞাপন বিল পরিশোধ। তো তুমি যদি আসলে বিজ্ঞাপনের বিল দাও, নগদ টাকা কমে যাবে না, তাহলে নগদান হিসাব ক্রেডিট। আচ্ছা, ভালো কথা। এখন খেয়াল করো তোমার নগদ টাকাটা কিসের মাধ্যমে কমে গিয়েছে, বিজ্ঞাপনের মাধ্যমে। তো লিখতে হবে বিজ্ঞাপন খরচ হিসাব, কি বলতো, বিজ্ঞাপন খরচ হিসাব ডেবিট। ওকে, তুমি কিন্তু মনে করো খরচের একটা মানে আন্দাজে একটা নাম দিলে কিন্তু হবে না, অ্যাকাউন্টিং এ প্রত্যেকটা খরচের একটা নাম দেওয়া আছে, তোমাকে কিন্তু ওই নামটা ইউজ করতে হবে, যে বিজ্ঞাপন খরচ হিসাব, বা শুধু বিজ্ঞাপন হিসাব লিখলেও হবে, কোনো সমস্যা নেই। ওকে, এবার দেখো বলছে দোকানের সামনে 5,000 টাকার
বে একটা ডিজিটাল সাইনবোর্ড তৈরি করা হলো। আচ্ছা বলো তো, ডিজিটাল সাইনবোর্ড আমরা কেন তৈরি করি বলো তো? আমার প্রতিষ্ঠানের প্রচারণার জন্য, মানে প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য, অ্যাডভার্টাইজমেন্টের জন্য, ঠিক না? তার মানে যদি এখানে বলা হচ্ছে ডিজিটাল সাইনবোর্ড তৈরি করা, কিন্তু মূল কথা কি, এগুলো হচ্ছে তোমার বিজ্ঞাপন। কি বলতো? বিজ্ঞাপন, ঠিক আছে? তো যে ব্যবসায়ের প্রচারণা বাবদ, ধরো যে ব্যবসার জন্য লিফলেট বিতরণ করা হলো, ব্যবসায়ের প্রচারণার জন্য মাইকিং করা হলো, হ্যাঁ, তো এই সবগুলো বিষয় আসলে কি? ব্যবসায়ের একটা বিজ্ঞাপন। ধরো যে অনেক সময় দেখবা বিভিন্ন প্রতিষ্ঠান ব্যবসায়ের বিজ্ঞাপনের জন্য কিছু প্রোডাক্ট ফ্রিতেও দিচ্ছে মানুষকে, তাহলে এগুলো কি ব্যবসায়ের এক ধরনের বিজ্ঞাপন। তো এখানে মূল কথা হচ্ছে বিজ্ঞাপন করা হচ্ছে, ঠিক না? তাহলে বিজ্ঞাপন করলে আমার বিজ্ঞাপন হিসাব বা বিজ্ঞাপন খরচ হিসাব যাই বলো, খরচ হিসাব ডেবিট। ওকে, ক্লিয়ার? তো বিজ্ঞাপন খরচ হিসাব কি হবে বলো তো? ডেবিট হবে। তারপরে এই যে তুমি যে বিজ্ঞাপন করতেছো, যে ডিজিটাল সাইনবোর্ড তৈরি করতেছো, নগদ টাকা চলে গেছে, ব্যবসার প্রচারণা বাবদ ব্যয় করছো, নগদ টাকা চলে গেছে, তাহলে আমার নগদান হবে কি বলতো? নগদান হিসাব ক্রেডিট। ওকে, এবার খেয়াল করবো, বলছে 5,000 টাকার মণিহারি ক্রয় করা হলো। আচ্ছা, আমরা কিন্তু পার্ট 1-এ এই মণিহারি সম্পর্কে একটা বিস্তারিত আলোচনা করেছিলাম। আসলে মণিহারি জিনিসটা কি, বুঝতে পারছো? যে কাগজ, কলম, পেন্সিল, রাবার, হ্যাঁ, এই ছোটখাটো জিনিসগুলো হচ্ছে কি মণিহারি। এবার তুমি যখন মণিহারি কিনবা, তো এই মণিহারিটা কিন্তু একটা খরচ, ঠিক না? তাহলে খরচ কিনলে আর খরচ হইলে ওই খরচের নাম লিখতে হবে, দেখবে কি মণিহারি হিসাব। কি বলতো? মণিহারি হিসাব ডেবিট, খরচের নাম লিখলা। আচ্ছা, তো মণিহারি কিনলে তো তোমার ধরো যে আমার নগদ টাকা কমে যাবে, নগদান হিসাব, নগদান হিসাব ক্রেডিট। আচ্ছা, এবার যদি মণিহারি তুমি বাকিতে কিনো তখন জাবেদাটা কি হবে? আচ্ছা, একটা বিষয় ধরো, আমি যদি এই যে মণিহারি, এটা হচ্ছে আমার একটা খরচ বা ব্যয়, আর এটা যদি বাকিতে হয় মানে বকেয়া থাকে, তার মানে এটা হচ্ছে বকেয়া ব্যয়। কি বলতো? বকেয়া ব্যয়। আচ্ছা, তো বকেয়া ব্যয়ের ক্ষেত্রে জাবেদার কিছু নিয়ম আছে। ধরো এখানে তোমার এই যে মণিহারি, এটা তোমার খরচ বা ব্যয় বলতে পারি আমরা, আর যখন আমরা বাকিতে কিনবো তার মানে হচ্ছে কি এটা বকেয়া আছে, ওই টাকাটা কি আছে? বকেয়া। তার মানে হচ্ছে বকেয়া খরচ বা বকেয়া ব্যয়। এই ক্ষেত্রে জাবেদার নিয়মটা হচ্ছে এরকম। দেখো, একটা বিষয় কিন্তু ভালো করে খেয়াল করতে হবে, এটা হচ্ছে তুমি ধরো তুমি একজন থেকে মণিহারি কিনলা, হ্যাঁ, তুমি একজন থেকে মণিহারি কিনলা, কিন্তু এটা কিনছো কিভাবে বলো তো? তুমি এটা বাকিতে কিনছো, মানে নগদ টাকা দাও নাই, বাকিতে কিনছো। অ্যাকাউন্টিং এর ভাষায় তুমি বাকিতে কিনলেও এই যে মনিহারির জন্য যেটা খরচ করে ফেলছো তুমি, দেখো মানে খরচ বিষয়টা কিন্তু টাকার সাথে সম্পর্ক না। কিরকম আমি তোমাকে বলি, ধরো তুমি একটা বাসার মধ্যে থাকো, ওই বাসার ভাড়া হচ্ছে প্রতি মাসে 10,000 টাকা, হ্যাঁ। এখন ধরো কোনো একটা কারণে তুমি জুন মাসে, হ্যাঁ, তোমার বাসা ভাড়া দেওয়ার কথা ছিল 10,000 টাকা, কিন্তু কোনো একটা কারণে তুমি তো বা ওই খরচটা বা ওই বাসা ভাড়াটা দিতে পারো নাই, ওইটা দিচ্ছ কোন মাসে বলো তো? জুলাই মাসে। জুলাই মাসে ওই টাকাটা তুমি দিয়েছো। এবার তুমি বলো আমাকে যে তুমি এই 10,000 টাকার খরচটা এটা তুমি জুন মাসে ধরবা নাকি জুলাই মাসে ধরবা? অ্যাকাউন্টিং এর নিয়ম হচ্ছে তুমি অবশ্যই এটাকে জুন মাসে ধরবা, কারণ খরচটা কোন মাসে, দেখো খরচটা তোমার জীবনে আসছে কোন মাসে বা খরচটা সংগঠিত হয়েছে কোন মাসে? জুন মাসে। তুমি জাস্ট টাকাটা পে করছো কোন মাসে? জুলাই মাসে। তো টাকা পে করার সাথে কি খরচের কোনো সম্পর্ক নাই। যখন খরচটা হবে তখনই কি ওইটা খরচ, সেটা বুঝতে পারছো? এজন্য অ্যাকাউন্টিং কি নগদ টাকা পাওয়া এটা একটা ভিন্ন কনসেপ্ট, আর তোমার আয় হওয়া এটা একটা ভিন্ন কনসেপ্ট। নগদ টাকা দেওয়া এটা একটা ভিন্ন কনসেপ্ট, আর খরচ হওয়া এটা কি একটা ভিন্ন কনসেপ্ট। তুমি টাকা দাও আর না দাও, যদি ওই খরচটা সংগঠিত হয় খরচ হয়ে যাবে।
তুমি টাকা পাও অথবা না পাও, যদি ওই আয়টা অর্জিত হয় আয় কিন্তু হয়ে যাবে। ধরো আমি যদি বলি বাকিতে কই, বাকিতে কই, এর জাবেদাতে তোমরা কি লিখো? লিখো না যে কই হিসাব ডেবিট, কই হিসাব কি বলতো ডেবিট। এই যে কইটা এটা খরচ না, এই যে কই হিসাবটা কি এটা খরচ, এটা কি খরচ, ঠিক না? তাহলে বাকিতে কই, আমি কি নগদ টাকা দিয়েছি? আমি তো নগদ টাকা দেই নাই। তারপরে কি লিখতেছি? খরচ হিসাব ডেবিট, মানে কই হিসাব ডেবিট, খরচ বাড়লে ডেবিট। টাকা না দিলেও তুমি যদি পণ্যটা কিনো বা খরচটা সংগঠিত হই, ওটা কিন্তু খরচ হিসাবে লিখতে হবে। বা ধরো যে বাকিতে বিক্রয়, বাকিতে বিক্রয়, বাকিতে বিক্রয় করলে আমরা লিখি না যে বিক্রয় হিসাব ক্রেডিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে এই যে বিক্রয়, এটাকে একটা আয়, আয় বাড়লে কি হয়? ক্রেডিট হয়। তাহলে আমি বাকিতে বিক্রয় করেছি, টাকা পাই অথবা না পাই, টাকা পাই অথবা না পাই, ওই খরচটা কিন্তু বা ওই আয়টা কিন্তু আমাকে লিখে ফেলতে হবে। বিষয়টা বুঝতে পারছো? তাহলে অ্যাকাউন্টিং এ আয় বলো অথবা ব্যয় বলো, এগুলো সব নগদ টাকার সাথে সম্পর্ক না, এগুলো ঘটনার সাথে সম্পর্কিত। তুমি বাকিতে বিক্রয় করে ফেলেছো, বিক্রয়ের বিষয়টা, বিক্রয়ের যেটা ঘটনা, এটা ইভেন্ট, এটা সংগঠিত হয়ে গেছে, তোমার আয়টা অর্জিত হয়ে গেছে, তোমাকে এটা আয় হিসাবে লিখতে হবে। বিষয়টা ক্লিয়ার? তো সেম ভাবে তুমি একটা খরচ, টাকা প্রদান করেছো অথবা করো নাই, ওটা ম্যাটার না, খরচটা সংগঠিত হয়েছে, হ্যাঁ, তোমাকে এটা খরচ হিসাবে লিখতে হবে। আচ্ছা, তাহলে এখন কথা হচ্ছে এই যে ব্যয়টা, এই বকেয়া খরচটাকে অ্যাকাউন্টিংয়ে কিভাবে লিখে? অ্যাকাউন্টিং এভাবে লিখে যে খরচ হিসাব ডেবিট, ওই খরচের নাম খরচ হিসাব ডেবিট, আর বকেয়া খরচ হিসাব ক্রেডিট। বিষয়টা ক্লিয়ার? তো অ্যাকাউন্টিং এর ভাষা কিভাবে লিখে বলো তো? এভাবে লিখে যে তোমার খরচ হিসাব ডেবিট আর বকেয়া খরচ হিসাব কি বলো তো? ক্রেডিট। ওকে, তো এখানে মূল পয়েন্ট হচ্ছে এই খরচের জায়গায় ওই নাম লিখতে হবে। ধরো যে তোমার বেতন একটা খরচ, তো তোমাকে লিখতে হবে বেতন হিসাব ডেবিট, বকেয়া বেতন হিসাব ক্রেডিট। তো একইভাবে আমি যদি বাকিতে মণিহারি কিনি, তো আমাকে লিখতে হবে যে খরচ হিসাব ডেবিট, তো এখানে খরচের নাম কি? মণিহারি, লিখতে হবে মণিহারি হিসাব ডেবিট। বুঝতে পারছো? এই যে আমি যে বললাম, এখানে কি বললাম যে খরচ হিসাব ডেবিট, তো খরচের নাম কি? মণিহারি, তো লিখতে হবে মণিহারি হিসাব ডেবিট। তারপর লিখতে হবে বকেয়া খরচ, তার মানে যে বকেয়া লিখতে হবে, তাহলে বকেয়া খরচ, খরচের জায়গায় লিখতে হবে কি? খরচের নাম বকেয়া মণিহারি হিসাব ক্রেডিট। বুঝতে পারছো? যাদের এগুলো কিন্তু খুব ইজিলি হয়ে যাচ্ছে একদম, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো কাগজ কলম ও কালি, দেখো কাগজ কলম এবং কালি, এগুলোকে অ্যাকাউন্টিং এর ভাষায় কি বলে বলো তো? এগুলোকে অ্যাকাউন্টিং এর ভাষায় বলে মণিহারি। ওকে, তার মানে হচ্ছে মণিহারি কই, তাহলে মণিহারি করে যাবে তো কি? মণিহারি হিসাব ডেবিট, আর তোমার যেহেতু তুমি এখানে কই করেছো, মানে কিছু বলা নাই, মানে কি নগদে, নগদান হিসাব, নগদান হিসাব ক্রেডিট। ওকে, বলছে ঋণের সুদ পরিশোধ বা কর্য, যে কর্য শব্দটা মানে হচ্ছে ঋণ। বুঝতে পারছো? এর মানে কি বলতো? ঋণ। আচ্ছা, তো ঋণের সুদ পরিশোধ করলে তুমি, এটা তোমার একটা খরচ, তো যদি খরচটা পরিশোধ করো তোমার নগদটা কমে যাবে না? হবে কি? নগদান হিসাব ক্রেডিট। আচ্ছা, আর নগদ টাকা যে কমে গেছে, কিসের মাধ্যমে কমছে? কোন খরচের মাধ্যমে? ঋণের সুদের মাধ্যমে। খরচ বাড়লে ডেবিট, ঋণের সুদ হিসাব ডেবিট। ওকে, তো সেভাবে বলছে ব্যাংক জমাতিরিক্তের সুদ পরিশোধ, তো সুদ প্রদান করলে কি হবে? নগদ টাকা কমবে, নগদান হিসাব ক্রেডিট। আর এখানে লিখতে হবে যে নগদ টাকা কমছে, ওই খরচের নাম কি? খরচের নাম হচ্ছে ব্যাংক জমাতিরিক্তের সুদ।
ব্যাংক জমাতিরিক্তের সুদ হিসাব ডেবিট। এখন কথা হচ্ছে এই ব্যাংক জমাতিরিক্ত জিনিসটা আসলে কি? দেখো, ব্যাংক জমা মানে হচ্ছে তোমার যে ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আছে, এর মানে হচ্ছে কি ব্যাংক জমা, যে ব্যাংকের যে ব্যালেন্স ওইটা পজিটিভ আছে। হ্যাঁ, কিন্তু অনেক সময় বলে না, তোমরা তো অবশ্যই ক্রেডিট কার্ডের নাম শুনছো। ক্রেডিট কার্ড মানে হচ্ছে কি, এই যে বলে ক্রেডিট কার্ড, একটা আছে তোমার ডেবিট কার্ড আছে না, ডেবিট কার্ড। দেখো এখানে ডেবিট কার্ড মানে হচ্ছে তোমার ব্যাংকে টাকা আছে এবং ওই টাকাটা তুমি চাইলে উত্তোলন করতে পারবা বা খরচ করতে পারবা, ঠিক আছে। আর ক্রেডিট কার্ড মানে হচ্ছে তোমার ব্যাংকে টাকা আছে, টাকা থাকলেও তুমি খরচ করতে পারবা, অথবা টাকা না থাকলে অটোমেটিকলি ব্যাংক থেকে একটা ঋণ নিতে পারবা। এটা এক ধরনের ঋণ। হ্যাঁ, ক্রেডিট মানে কি ঋণ না। ধরো তুমি এক জায়গায় ঘুরতে গেছো, তোমার অ্যাকাউন্টে টাকা আছে 1 লক্ষ, কিন্তু এখন তোমার লাগতেছে 2 লক্ষ টাকা। তুমি চাইলে ওই ক্রেডিট কার্ড ইউজ করে 2 লক্ষ টাকা উত্তোলন করতে পারবা। তাহলে 1 লক্ষ তোমার নিজের টাকা, আর 1 লক্ষ অটোমেটিক ব্যাংকের থেকে একটা লোন চলে আসবে। এই যে তুমি লোনটা নিয়েছো, তো তোকে ব্যাংক জমা তিরিক্ত। তো ব্যাংক জমা মানে হচ্ছে যতটুকু জমা আছে, কিন্তু তুমি যদি যতটুকু জমা আছে, তোমার জমা আছে কত 1 লাখ, তোমার জমা আছে কত বলতো 1 লাখ, কিন্তু যতটুকু জমা আছে তুমি যদি এর থেকেও বেশি উত্তোলন করে ফেলো, তোমার আছে 1 লাখ, তুমি উত্তোলন করে ফেলছো 2 লাখ মনে করো, তাহলে তোমার যতটুকু জমা আছে তুমি যদি এর থেকেও আরো বেশি উত্তোলন করে ফেলো, এটাকে বলে ব্যাংক জমাতিরিক্ত। ব্যাংক জমা, জমার অতিরিক্ত, তাহলে জমাতিরিক্ত, তাহলে ব্যাংক জমাতিরিক্ত। তাহলে এটা একটা ঋণ, অনেকটা ঋণের মতো। তাহলে ওই ঋণের কি দিতে হবে, একটা সুদ বা একটা চার্জ দিতে হবে না। তাহলে ওইটা হচ্ছে এইটা, যে ব্যাংক জমাতিরিক্তের সুদ পরিশোধ, মানে এটা হচ্ছে অনেকটা ঋণের সুদ পরিশোধ বলতে পারো। তো লিখতে হবে যে ব্যাংক জমাতিরিক্তের সুদ হিসাব ডেবিট। বিষয়টা ক্লিয়ার? আর যেহেতু এই সুদটা পরিশোধ করলে নগদ টাকা কমে যাবে, তাহলে নগদান হিসাব কি হবে বলতো, ক্রেডিট হবে। দেরিতে, হ্যাঁ এখানে হচ্ছে তোমার হবে, তোমার দেরিতে হবে। হ্যাঁ, দেরিতে মানে লেট করে যদি তুমি পণ্য সরবরাহ করো, এটা ক্ষতিপূরণ দেওয়া লাগে। ধরো একটা ব্যক্তির পণ্যটা দেওয়ার কথা 2 দিনের ভিতর, তুমি কোনো কারণে হয়তো বা 3 দিন পরে দিয়েছো, তাহলে ওই ব্যক্তির একটা লস হইতে পারে না, তো লসটার ক্ষতিপূরণ দেওয়া লাগে। তো যত ধরনের ক্ষতিপূরণ আছে এগুলো তোমার জন্য হচ্ছে বিবিধ ক্ষতি, এগুলো কি তোমার জন্য কি বিবিধ ক্ষতি। তাহলে ক্ষতি সবসময় কি হয়, ডেবিট মনে রাখতে হবে, আর লাভ কি, ক্রেডিট। ঠিক আছে, তাহলে বিবিধ ক্ষতি হিসাব ডেবিট। আচ্ছা, আর এই যে তুমি যে ক্ষতিপূরণ দিয়েছো, নগদ টাকা কমে গেছে না, তাহলে নগদান হিসাব ক্রেডিট। নগদান হিসাব কি বলতো, ক্রেডিট। তো এই হচ্ছে তোমার জাবেদা। এখন আমরা পড়ব বকেয়া এবং অগ্রিম সংক্রান্ত জাবেদাগুলো। বকেয়া বলতে আসলে আমরা কি বোঝাতে চাচ্ছি, যেমন বকেয়া আয় হইতে পারে, বকেয়া ব্যয় হইতে পারে, অথবা অগ্রিম বলতে অগ্রিম আয় হইতে পারে, অগ্রিম ব্যয় হইতে পারে। তো এই জাবেদাগুলোকে আমরা আসলে বলতে পারি সমন্বয় জাবেদা। কি বলতো, সমন্বয় জাবেদা। যেমন এই যে সমন্বয় যে জাবেদা, এটাকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। এখানে খেয়াল করো, একটা হইতে পারে বকেয়াগুলোকে নিয়ে একটা জাবেদা হইতে পারে, যেমন বকেয়া ব্যয়, আবার অথবা বকেয়া আয়। আবার ধরো যে এখানে অগ্রিম যে আছে, ওই অগ্রিমগুলোকে নিয়ে একটা জাবেদা হইতে পারে, যে অগ্রিম সমূহ, অগ্রিম ব্যয়, অগ্রিম আয়। এবার একটা বিষয় দেখো, আমি যদি বলি তোমার বকেয়া ব্যয়, বকেয়া আয়, আবার ধরো যে এখানে বললাম অগ্রিম আয়, অগ্রিম ব্যয়। তো খেয়াল করো এখানে এই যে বকেয়া ব্যয়, এই যে ব, এই যে ব,
এখানে কিন্তু মিলে গেছে। আবার অগ্রিম আয়, এখানে ও এখানে ও, এটা কিন্তু মিলে গেছে। তো যদি তোমার মিলে যায়, যদি মিলে যায়, এটা হচ্ছে তোমার জন্য দায়। কি বলতো? দায়। দেখো এখানে ব, মানে যে বকে শুরু হয়েছে কি দিয়ে? ব দিয়ে। আবার বেই, এখানে কি আছে? ব আছে। আবার অগ্রিমে অ আছে, এখানে কি আছে? ও আছে। যদি মিলে যায় তার মানে কি? ওইটা হবে তোমার দায়। আর দেখো এখানে ব এখানে অ, তার মানে মিলে নাই। এখানে অ এখানে ব, মিলে নাই। না মিললে সম্পদ। বিষয়টা বুঝতে পারছো? সুতরাং যদি মিলে যায়, দেখো যে মিলে গেলে, মিলে গেলে ওইটা হচ্ছে কি বলতো? দায়। আর যদি না মিলে, না মিলে তখন ওইটা কি বলতো? সম্পদ। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা একটু বকেয়া ব্যয় সংক্রান্ত জাবেদাগুলো দেখি। তো প্রথম কথা হচ্ছে এখানে যেটা বকেয়া ব্যয় আছে, দেখো ব এবং ব মিলে গেছে। তার মানে বকেয়া যে ব্যয়, বকেয়া ব্যয়টা মিলে গেলে কি বলতো? মিলে গেলে হচ্ছে দায়। কি বলতো? দায়। চলো আমরা একদম মেইন জাবেদে চলে যাই। ভাড়া বকেয়া আছে। আচ্ছা বলো তো, এই যে ধরো যে বাসা ভাড়া বা কারখানার ভাড়া বা শুধু ভাড়া, এটা একটা কি? খরচ। বা ধরো যে আমরা ধরতে পারি ব্যয়। তাহলে বকেয়া ব্যয়। আচ্ছা, তো আমি কিন্তু একটু আগে বলছিলাম যে যত বকেয়া খরচ আছে, বকেয়া খরচের মেইন জাবেদাটা হচ্ছে এইরকম, যে তোমার খরচ হিসাব ডেবিট। বকেয়া খরচ হিসাব হিসাব ক্রেডিট। এটা হচ্ছে তোমার যত বকেয়া খরচ আছে, ওই বকেয়া ব্যয় বা বকেয়া খরচের একটা জাবেদার স্ট্রাকচার। যে প্রথমে খরচের নাম লিখতে হবে, যে খরচ হিসাব ডেবিট, তারপর বকেয়া খরচ হিসাব ক্রেডিট। ক্লিয়ার? এখন হচ্ছে জাবেদাটা এইরকম কেন হইলো, এটা লজিকটা কি খেয়াল করো। আমি তোমাদেরকে যে বিষয়টা বলতেছিলাম, যে একটা খরচ যদি এটা বকেয়া থাকে, হ্যাঁ, ধরো যে আমি আসলে বেতন দেই নাই, বেতনটা বকেয়া আছে, কিন্তু আমার বেতনটা কিন্তু খরচ হয়ে গেছে। খরচটা কিন্তু টাকার সাথে, মানে টাকা আদান প্রদানের সাথে কিন্তু খরচটা সম্পর্ক না, ঠিক না? ধরো যে আমার বাসা ভাড়া মাস শেষ হয়েছে, মানে কি? বাসা ভাড়ার খরচটা ওই মাসের মধ্যে ইনক্লুড করে দিতে হবে, ঠিক না? তো সেম হচ্ছে আমার কর্মচারীর বেতন, এটা আমার খরচ। আমি যদি এটা নাও দেই নগদে, এটা কিন্তু আমার খরচ হিসেবেই লিখতে হবে, ঠিক না? তো সেম ক্ষেত্রে যেহেতু আমার খরচ বৃদ্ধি পেয়ে যাচ্ছে, তো খরচ বৃদ্ধি পেলে কি হবে? খরচ হিসাব ডেবিট। খরচ বাড়লে ডেবিট হই। কিন্তু ওই খরচটা কি আছে বলতো? বকেয়া আছে। তাহলে বকেয়া খরচ বা বকেয়া ব্যয়, আমরা কিন্তু দেখছিলাম যে বকেয়া, যে বকেয়া ব্যয় এটা কি দায় না? তো তুমি যখন আসলে খরচটা পরিশোধ করবে না, খরচটা বকেয়া থাকবে, মানে পরিশোধ করো নাই, তখন এই বকেয়া খরচ বা বকেয়া ব্যয় এটা কি হয়ে যাবে? দায়। আর দায় বৃদ্ধি পেলে কি হয়? দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। তো এটা হচ্ছে লজিক। এবার দেখো আমরা যদি যাবে করি বাড়া বকেয়া আছে, তাহলে খরচ হিসাব ডেবিট, লিখবো কি আমরা? বাড়া হিসাব, বাড়া হিসাব ডেবিট। আর লিখবো বকেয়া, যে বকেয়া খরচের জায়গায় কি লিখবো? খরচের জায়গায় খরচের নাম লিখবো। তাহলে বকেয়া বাড়া, এখানে খরচের নাম কি? বাড়া। তাহলে বকেয়া বাড়া হিসাব ক্রেডিট। একদম ইজি। এবার তুমি দেখো এটা মজুরি বকেয়া আছে, তো সেম, এই যে খরচ হিসাব ডেবিট মানে মজুরি হিসাব ডেবিট, মজুরি হিসাব ডেবিট। আর বকেয়া মজুরি হবে, তাহলে বকেয়া খরচের জায়গায় বকেয়া মজুরি হিসাব ক্রেডিট। ওকে, একদম। দেখো কর্মচারী রায়হানের বেতন অপরিশোধিত আছে। অপরিশোধিত মানে হচ্ছে পরিশোধ এখনো করা হয় নাই, তার মানে কি? বকেয়া আছে। তার মানে হচ্ছে বেতন বকেয়া আছে। তাহলে প্রথম খরচের নাম লিখতে হবে বেতন, যে বেতন হিসাব ডেবিট। আচ্ছা, আর বকেয়া, ওই খরচের নাম লিখতে হবে বকেয়া বেতন হিসাব ক্রেডিট।
খুবই সিম্পল। ওকে, তারপরে চলো ঋণের বকেয়া সুদ। ঋণের বকেয়া সুদ মানে হচ্ছে কি ঋণের সুদটা বকেয়া আছে, এখানে খরচের নাম কি, ঋণ তোর খরচের নাম না, খরচের নাম হচ্ছে ঋণের সুদ, আর ওটা কি আছে, বকেয়া আছে। তাহলে প্রথমে আমি খরচের নাম লিখবো ঋণের সুদ, ঋণের সুদ হিসাব ডেবিট, তারপর লিখবো বকেয়া। আচ্ছা, তো হচ্ছে কি তুমি কিন্তু এই যে বকেয়া, তারপর বকেয়া লেখার পর কি খরচের নামটা লিখতে হবে। তাহলে বকেয়া খরচের নাম কি, ঋণের সুদ হিসাব ক্রেডিট। ওকে, তো এখানে তুমি কিন্তু চাইলে এই বকেয়ার জায়গায় চাইলে কি পদেয় এটাও লিখতে পারো, কোনো সমস্যা হবে না। ওকে, বকেয়া আর আর এক্ষেত্রে পদেও একই কথা, মানে কোন ক্ষেত্রে, বকেয়া খরচের ক্ষেত্রে বা বকেয়া ব্যয়ের ক্ষেত্রে। ওকে, সেম জিনিস। এবার দেখো ইলেকট্রিক বিল পাওয়া গেল, তো যে কথাটা আমি তোমাকে বলছিলাম, তুমি যদি ইলেকট্রিক ধরো তোমার একটা বাসা বা একটা কারখানা আছে, সেখানে ইলেকট্রিক বিল সরকারি কোম্পানি থেকে তোমার নিকট আসলো, এর মানে কি তুমি ইলেকট্রিক বিলটা পাইলা, ওটা খরচ হিসেবে লেখা হয়েছে, কিন্তু ওই খরচটা কিন্তু এখনো পরিশোধ করা নাই। আমাদের বাসায় যখন ইলেকট্রিক বিল আসে তখন কি আমরা অটোমেটিক কি ধরে নিই যে আমার কাছে একটা নতুন খরচ তৈরি হইলো, একটা নতুন খরচ তৈরি হইলো, যদিও খরচটা আমি এখনো পরিশোধ করি নাই, কি করি নাই, পরিশোধ করা হয় না, মানে বকেয়া আছে। তাহলে ইলেকট্রিক বিল আসলো মানে হচ্ছে কি ইলেকট্রিক বিলটা বকেয়া আছে, বিদ্যুৎ খরচটা বকেয়া আছে। তাহলে ইলেকট্রিক বিল লিখতে পারো ইংরেজিতে, অথবা বাংলা লিখতে পারো বিদ্যুৎ খরচ। তাহলে এই খরচের নাম কি, অ্যাকাউন্টিং এ বিদ্যুৎ খরচ। তো খরচের নাম লিখো বিদ্যুৎ খরচ হিসাব ডেবিট। আচ্ছা, আর এখন হবে বকেয়া, বকেয়া বিদ্যুৎ খরচ হিসাব, বকেয়া বিদ্যুৎ খরচ হিসাব ক্রেডিট। দেখছো কত সিম্পল, এখানে তুমি চাইলে বিদ্যুৎ খরচের জায়গায় ইলেকট্রিক বিলও কিন্তু লিখতে পারো। ঠিক আছে, দেখো এই যে কঠিন কঠিন জাবেদাগুলো আমাদের নিকট কিন্তু খুব বেশি ইজি হয়ে যাচ্ছে, ঠিক না। আচ্ছা, তো আমাদের বকেয়া ব্যয় সংক্রান্ত জাবেদাগুলো আমরা শিখতে পারলাম, বুঝতে পারলাম। এখন আমরা যে বিষয়টা দেখবো বকেয়া আয়। আচ্ছা বলো তো একটা বিষয়, এই যে এখানে আছে বকেয়া আয়, এটা কি মিলছে, যে ব আর অ মিলে নাই, তাহলে না মিললে আমরা এটাকে কি বলবো বলতো, আমরা বলবো সম্পদ। কি বলতো, সম্পদ। আর সম্পদ কি হয়, সম্পদ হয় বৃদ্ধি পেলে ডেবিট। ওকে, এবার দেখো সেবা প্রদান করা হয়েছে, খেয়াল করো সেবা প্রদান করা হয়েছে কিন্তু টাকা পাওয়া যায়নি। আচ্ছা, ধরো একটা ব্যবসা প্রতিষ্ঠান সেবা দিয়েছে, ধরো যে আমি তোমাদেরকে যে পড়াচ্ছি, হ্যাঁ, ধরো যে এটা যদি কোনো পেইড কোর্স হইতো যেখানে তোমাদেরকে আসলে কোর্স ফি দিয়ে, হ্যাঁ, এনরোল করতে হইতো, সেক্ষেত্রে আমি তোমাদেরকে সেবা দিচ্ছি, আমি তোমাদের নিকট সেবা বিক্রি করতেছি। এবার তুমি একটু খেয়াল করো এক্সাম্পল, যে ধরো আমি তোমাদেরকে সেবা দিয়ে দিলাম, ধরো আমি একটা ব্যাচের মধ্যে টিউশনি পড়াই, একটা ব্যাচ পড়াই, তো ওই ব্যাচে আমি সবাইকে সেবা দিলাম, মানে সবাইকে আমি 1 মাস সম্পূর্ণভাবে ভালো করে অ্যাকাউন্টিং শিখাইলাম, কিন্তু তারা আমাকে টাকাটা কি এখনো পরিশোধ করে নাই। তার মানে দেখো যদি আমি টাকা না পাই, তার মানে ওই টাকাটা কি আছে, বকেয়া আছে। কি আছে বলতো, টাকাটা বকেয়া আছে। আচ্ছা, আর আমি যে সেবা দিছি, ধরো যে একজন শিক্ষক, ওনার আয়ের উৎস কি, সেবা দেওয়া, এই যে সেবা দেওয়াটা এর মাধ্যমে মনে আয় করে, তার মানে বকেয়া, এটা হচ্ছে আয়, তার মানে বলতে পারি না যে বকেয়া আয়। আচ্ছা, তো বকেয়া আয়ের ক্ষেত্রে জাবেদার স্ট্রাকচারটাকে একটু খেয়াল করো। এক্ষেত্রে স্ট্রাকচার হচ্ছে তুমি লিখবা যে আয় হিসাব, কি লিখবো তো, আয় হিসাব, মানে ওই আয়ের নামটা লিখবা আর কি, আয় হিসাব ক্রেডিট। আচ্ছা, তারপরে এখানে তুমি লিখবা আয় হিসাব ক্রেডিট, তারপর ধরো যে এখানে হইতে পারে প্রাপ্য, হইতে পারে বকেয়া, তারপরে ধরো যে তোমার বকেয়া, তারপরে তুমি লিখতে পারো আয় হিসাব। ওকে, আয় হিসাব
ডেবিট। এই যে বললাম সম্পদ, তাহলে বকেয়া আয়টা কি সম্পদ না? সম্পদ বাড়লে কি হবে? সম্পদ বাড়লে এই যে বকেয়া আয়, ওকে, সম্পদ বাড়লে কি বলতো? ডেবিট হইল। আচ্ছা, তখন তুমি চাইলে কি বকেয়া জায়গায় প্রাপ্য লিখতে পারো, হ্যাঁ, অথবা তুমি চাইলে এখানে অনাদায়ী লিখতে পারো, অনাদায়ী, হ্যাঁ, অনাদায়ী লিখতে পারো, তাও হবে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে হচ্ছে কি অধিকাংশ ক্ষেত্রে তোমার এই যে অনাদায়ী এটা লেখা হয়, অথবা এই যে প্রাপ্য এটাই বেশিরভাগ ক্ষেত্রে কি লেখা হয়। আমরা বলে দেবো কখন ওটা লিখবা, ঠিক আছে। সেবা প্রদান করা হয়েছে কিন্তু টাকা পাওয়া যায়নি, আমাকে প্রথম লিখতে হবে আয় হিসাব ক্রেডিট, ওই আয়ের নাম। সেবা প্রদান করলে ওই আয়ের নামটা কি? সেবা আয় হিসাব। সেবা আয় হিসাব কি বলতো? সেবা আয় হিসাব ক্রেডিট। আচ্ছা, তারপর লিখবে কি? লিখতে পারো যে প্রাপ্য বা অনাদায়ী, যে কোনোটা লিখলেই হবে। তো বললাম যে প্রাপ্য সেবা আয়, প্রাপ্য সেবা আয় হিসাব ডেবিট, ওকে। এই হচ্ছে মূলত আমাদের জাবেদা হয়ে গেল, কত ইজি একদম। তারপরে চলো, সুদ অর্জিত হয়েছে। অর্জিত হয়েছে মানে কি জানো? এটা আয় হিসাবে লিপিবদ্ধ হয়েছে, এটা আয় হিসাবে কি হয়েছে বলতো? লিপিবদ্ধ হয়েছে, কিন্তু সুদ পাওয়া যায়নি। পাওয়া যায়নি মানে কি? বকেয়া আছে, তার মানে ওই যে সেম, এটা হচ্ছে আমার সুদ অর্জিত হওয়া মানে কি? এটা আয় হওয়া। আর পাওয়া যায়নি মানে কি? বকেয়া, তার মানে বকেয়া আয়। তাহলে বকেয়া আয়ের জাবেদা হচ্ছে প্রথমে আমাকে লিখতে হবে ওই আয়ের নামটা। তাহলে সুদ, দেখো সুদ, সুদ তো আমরা দিতেও পারি আবার পাইতেও পারি। তাহলে বলতে সুদ পাওয়ার কথা বলছে, আয়ের কথা। তো লিখে দিতে পারছো তোমার প্রাপ্ত সুদ, বা লিখতে পারো সুদ আয় হিসাব। এখন তো আসলে প্রাপ্ত লেখা যাবে না, কারণ যেহেতু পাই নাই, ওকে। লিখতে হবে সুদ কি বলতো? আয় হিসাব। মানে এই যে সুদ, তুমি যখন আসলে সুদ দিবা, হ্যাঁ, তুমি যখন সুদ দিবে এটা তো ব্যয়ও হইতে পারে, আবার কি বলতো আয়ও হইতে পারে না? আয়ও হইতে পারে, ব্যয়ও হইতে পারে। তো এই জন্য এখানে স্পেসিফাই করে লিখে দিলে বেটার, যে এই সুদটা কি তোমার আয় ছিল নাকি ব্যয় ছিল। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, তারপরে কি লিখতে বলো? তারপরে লিখতে হবে অনাদায়ী বা প্রাপ্য। তোমরা তো লিখলাম যে এখানে অনাদায়ী, অনাদায়ী অথবা প্রাপ্য সুদ হিসাব, সুদ হিসাব ডেবিট, ঠিক আছে। আচ্ছা, এখানে আয় লেখার দরকার নাই। কেন দরকার নাই? কারণ এই যে তোমার প্রাপ্য কথাটা দ্বারাই আমি বুঝতে পারতেছি কি এটা হচ্ছে একটা সম্পদ, ঠিক না? সম্পদ, বকেয়া আয় কি? সম্পদ। সুতরাং এখানে তোমার আসলে আয় লেখার কোনো দরকার নাই, বা লিখলেও খুব একটা অসুবিধা হবে না। বিনিয়োগের সুদ, এটা তো আমার আয়, সবাই জানো যে বিনিয়োগ সুদ আমার একটা আয়। এটা পাওনা হইছে মানে আয় হইছে, কিন্তু এখন আদায় হই নাই, মানে নগদে আমি আদায় করতে পারি নাই। তো সেম, নগদে আদায় করতে পারি নাই মানে এটা কি? এটা একটা বকেয়ার কনসেপ্ট। আচ্ছা, আর এই হচ্ছে আমার আয়। তাহলে বিনিয়োগের সুদ যদি আমরা আয় হইলে, তবে আয় হিসাব ক্রেডিট, মানে বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট। আচ্ছা, তারপর লিখতে হবে কি? প্রাপ্য, প্রাপ্য লিখতে পারো, অথবা লিখতে পারো অনাদায়ী। লেখার পরে তারপরে ওই আয়ের নামটা লিখো, বিনিয়োগের সুদ হিসাব, বিনিয়োগের সুদ হিসাব ডেবিট, ওকে। একদম সিম্পল এবং খুব ইজি। প্রদত্ত ঋণের প্রাপ্য সুদ, দেখো এক্ষেত্রে প্রাপ্য বিষয়টা মানে হচ্ছে বকেয়া। এই যে আমরা কিন্তু একটু আগে বললাম না যে তোমার যে প্রাপ্য লিখতে পারো, চাইলে অনাদায়ী লিখতে পারো, চাইলে তোমার বকেয়া লিখতে পারো, ঠিক না? এই যে প্রাপ্য বা অনাদায়ী, এক্ষেত্রে এটার মানে হচ্ছে বকেয়া। তার মানে সুদটা বকেয়া আছে। তাহলে বকেয়া থাকলে দেখো প্রদত্ত ঋণ, একটা বিষয় মনে রাখো, প্রদত্ত ঋণ যেটা বলছিলাম যে প্রদত্ত ঋণের সুদ কিন্তু আয়, কিন্তু শুধু ঋণের সুদ কি? শুধু ঋণের সুদ কিন্তু তোমার জন্য একটা খরচ, একটা ব্যয়। বুঝতে পারছো? আচ্ছা, এবার খেয়াল করো, তো আমাকে লিখতে হবে
যে তোমার সুদ আয় হিসাব, আয়টা লিখে দিতে হবে সুদ আয় হিসাব ক্রেডিট। আচ্ছা, তো প্রাপ্য সুদ হিসাব, প্রাপ্য সুদ হিসাব ডেবিট। বিষয়টা ক্লিয়ার? তো সুদ আয় হিসাব ক্রেডিট, প্রাপ্য সুদ হিসাব কি বলতো তোমার ডেবিট। আচ্ছা, এবার দেখো তপু ট্রেডার্সের নিকট থেকে কমিশন প্রাপ্য, এই যে প্রাপ্য মানে হচ্ছে কি, প্রাপ্য মানে হচ্ছে তোমার একটা বকেয়া। আচ্ছা, এবার কত হচ্ছে ভাই কমিশন যে শব্দটা, এটা তো আয়ও হইতে পারে ব্যয়ও হইতে পারে, আয় হইতে পারে কি আবার কি ব্যয় হইতে পারে। তাহলে এখানে আমি কিভাবে বুঝবো কমিশনটা আমার আয়? প্রাপ্য মানে তো বকেয়া আমি বুঝলাম, তাহলে কমিশনটা যে আমার আয় এর মানে কি? এবার খেয়াল করে একটু, তোমার প্রাপ্য দ্বারা যেমন বকেয়া বোঝাই, সেভাবে পদেয় দ্বারাও কি বোঝায়? বকেয়া বোঝায়। বিষয়টা কি বুঝতে পারছো? প্রাপ্য পদেয় দুইটার দ্বারা কি বোঝায়? বকেয়া বোঝায়। তাহলে কথা হচ্ছে আমি কখন কোনটা ইউজ করব? যখন আমরা বোঝাবে যে বকেয়া আয়, বের করব বলবে বকেয়া আয়, তখন এই প্রাপ্যটাকে ব্যবহার করা হয়। আর যখন বলবে বকেয়া ব্যয়, বকেয়া ব্যয়, তখন কি আমার এই পদেয়টাকে ব্যবহার করা হয়। যেহেতু এখানে প্রাপ্য ইউজ করছে, তার মানে বুঝে নিতে হবে বকেয়া আয়, বকেয়া আয়। ঠিক আছে? তাহলে বকেয়া আয়ের সূত্র হচ্ছে আমার লিখতে হবে কি বলতো, প্রথমে লিখতে হবে আয় হিসাব ক্রেডিট, মানে কমিশন আয় হিসাব। কমিশন এটা আমার ব্যয়ও হইতে পারে আয়ও হইতে পারে, যেহেতু এখানে আয় হইছে লিখে দিতে হবে কমিশন আয় হিসাব, আয় বাড়লে ক্রেডিট। আচ্ছা, তারপর এখানে লিখতে হবে প্রাপ্য, প্রাপ্য, তারপরে আয়ের নাম লিখতে হবে কমিশন, প্রাপ্য কমিশন হিসাব। এখানে আয় না লিখলেও হবে, কারণ প্রাপ্য কমিশন মানে বা প্রাপ্য কথাটার মানেই হচ্ছে কি তোমরা একটা বকেয়া আয়। দেখো প্রাপ্য কথার মানে কি বকেয়া আয়। তো এখানে আমার এই যে এখানে আমি কি লিখছি, এখানে লিখছি কি কমিশন আয়, কিন্তু এখানে আবার প্রাপ্য কমিশন আয় লিখার দরকার নাই, কারণ প্রাপ্য কথার মানে কি বকেয়া আয়। ওকে, প্রাপ্য কমিশন হিসাব ডেবিট। ক্লিয়ার? ওকে, এবার আমরা দেখবো অগ্রিম ব্যয় সংক্রান্ত জাবেদা। অগ্রিম ব্যয় সংক্রান্ত জাবেদা, দেখো অ ব, অব মিলে নাই, তাহলে না মিললে তার মানে অগ্রিম ব্যয়টা কি আমার একটা সম্পদ। ওকে, মানে অগ্রিম খরচ। দেখো বলছে 2 বছরের জন্য বীমা সালামি প্রদত্ত হলো। একটা বিষয় মনে রাখবা, একটা কোম্পানির সাধারণত হিসাবকালটা হবে, হিসাবকালটা সাধারণত 1 বছর, সাধারণত 1 বছর। যদি 1 বছরের বাইরে কোনো কিছু যায় ওটা কি তোমার অগ্রিম। এখানে বলছে 2 বছরের জন্য বীমা সালামি দেওয়া হলো, তার মানে 1 বছরকে পার হয়ে গেছে, 1 বছরকে অতিক্রম করে ফেলছে, এটা হচ্ছে আমার একটা কি বলতো অগ্রিম। মানে অগ্রিম বীমা সালামি এর মানে কি অগ্রিম বীমা সালামি। এখন বোঝো, তুমি যখন অগ্রিম বীমা সালামি দিবা, তুমি যখন অগ্রিম বীমা সালামি দিবা, প্রথম কথা হচ্ছে আমরা যেটা দেখলাম এখানে যে অব মানে অগ্রিম এটা কি সম্পদ। তো তুমি যখন অগ্রিম বীমা সালামি দিবা সম্পদ বাড়বে, তো সম্পদ বাড়লে হচ্ছে অগ্রিম বীমা সালামি হিসাব ডেবিট। আমার বিষয়টাকে বুঝতে পারছো? খেয়াল করো, তুমি যখন অগ্রিম বীমা সালামি দিচ্ছ তাহলে অগ্রিম ব্যয় সম্পদ, সম্পদ বাড়বে না, তাহলে অগ্রিম বীমা সালামি ডেবিট। আর তোমার তো নগদ টাকা কমে যাচ্ছে, তাহলে নগদান হিসাব ক্রেডিট। বিষয়টা ক্লিয়ার? তাহলে অগ্রিম বীমা সালামি হিসাব কি ডেবিট, আর নগদান হিসাব কি ক্রেডিট। কিন্তু তোমার সমন্বয়টা দেখো কিভাবে আসতে পারে। সমন্বয়টা বলছে অগ্রিম প্রদত্ত বীমার 3000 টাকা উত্তীর্ণ হলো। এখানে হচ্ছে মেইন বিষয়, খেয়াল করো একটু বিষয়। ধরো আমি তোমাকে আরেকটু ইজি করে দিচ্ছি, ধরো তুমি একটা জায়গায় বীমা করলা 2 বছরের জন্য, ধরো তুমি 2 বছরের জন্য 6000 টাকার বীমা করলা, তুমি 2 বছরের জন্য 6000 টাকার বীমা করলা।
আচ্ছা, এখন আমাকে বলো তো, তুমি যে 2 বছরের জন্য করছো, এটা তোমার সম্পদ? অবশ্যই সম্পদ, কারণ এই বীমাটা, এই ইন্স্যুরেন্স পলিসিটা তোমাকে 2 বছর ধরে একটা সুবিধা দিবে বা একটা সেবা প্রদান করবে, তোমার সম্পদ। আচ্ছা, এখন তার মানে এই যে তুমি যে 2 বছরের জন্য বীমা পলিসি খুললা, তোমার সম্পদের মূল্য কত? তো তোমার সম্পদের মূল্য হচ্ছে 6,000 টাকা। এটার জাবিতে তুমি কি দিছো? যে অগ্রিম বীমা, অগ্রিম বীমা সেলামি হিসাব ডেবিট। যে অগ্রিম বীমা সেলামি মানে অগ্রিম ব্যয়, অগ্রিম বীমা সেলামি কি ব্যয়, অগ্রিম ব্যয় কি সম্পদ। তাহলে এই 6,000 টাকা কি তোমার একটা সম্পদ। আচ্ছা, আর এই সম্পদটা হয়তো গিয়া তোমার নগদ টাকা কমে গেছে, মানে এখানে একটা সম্পদ কমে গেছে, নগদান হিসাব ক্রেডিট 6,000। খেয়াল করো, তুমি যে নগদ টাকা দিছো, আমরা কি এটাকে খরচ ধরছি? খরচ ধরি নাই। কেন খরচ ধরি নাই? কারণ এটা তো তোমাকে 2 বছর ধরে সেবা দিবে, 2 বছর ধরে সেবা দিবে। তার মানে নগদ টাকা দিলেই যে খরচ হবে এরকম তো না। আমরা যে আসবাবপত্র কিনি, এটা কি আমার খরচ? না। কেন? কারণ এই আসবাবপত্রটা আমাকে অনেক দিন ধরে একটা সুবিধা দিবে, একটা সেবা দিবে। ঠিক আছে? তো সেম ভাবে আমি যে তোমার এখানে, ধরো আমি তোমাকে আরেকটা এক্সাম্পল দিই। ধরো তুমি একটা বাসা ভাড়া নিলা, বাসা ভাড়া নিলা 12,000 টাকা দিয়ে, ধরো 12,000 টাকা 1 বছরের জন্য, ধরো 12,000 টাকা 1 বছরের জন্য। এবং তুমি কি বলতে পারবা যে এই 12,000 টাকা আমার 1 মাসের খরচ? বলতে পারবা না। কারণ তুমি তো এই 12,000 টাকার কারণে তুমি তো 1 বছর ধরে 12 মাস ধরে কি পাবা? একটা সুবিধা পাবা। তার মানে এটা তোমার একদিনের খরচ বা 1 মাসের খরচ না, এই 12,000 টাকা তোমার 12 মাসের খরচ। ঠিক না? তো তুমি যখন প্রথমে 12,000 টাকা দিবা, এটা তোমার সম্পদ, এটা তোমার কি একটা সম্পদ। সেমভাবে তুমি যখন প্রথমে 6,000 টাকা দিবা 2 বছরের জন্য, এটাকে তোমার একটা সম্পদ। আচ্ছা, এখন যখন তোমার 1 মাস, তুমি বাসা ভাড়ার মধ্যে থাকছো, তাহলে 1 মাস থাকার পরে ওই সম্পদ কি 12,000 থাকবে নাকি 11,000 হয়ে যাবে? বিষয়টা কি বুঝতেছো? আমি তোমাকে আরেকটু দেখি। ধরো তুমি 12,000 টাকা দিয়ে একটা বাসা নিলা 1 বছর বা 12 মাসের জন্য, এটা তোমার সম্পদ। তুমি যখন 1 মাস ওই বাসার মধ্যে থাকবা, তখন তোমার সম্পদটা কি 12,000 থাকবে নাকি 1,000 টাকা কমে 11,000 হয়ে যাবে? তুমি যখন 2 মাস থাকবা, তখন আরো 1,000 টাকা কমে যাবে। ঠিক না? তার মানে 12 মাসে 12,000, প্রত্যেক মাসে খরচ হচ্ছে কত বলো তো? প্রত্যেক মাসে খরচ হচ্ছে 1,000 টাকা করে। তার মানে টাকা প্রদান করলে, টাকা দিয়ে দিলে খরচ, বিষয়টা এরকম না। যখন তোমার খরচটা সংগঠিত হবে, যে আমি 1 মাস থাকছি, 1 মাস থাকার পর এখন খরচটা পারফেক্ট হয়েছে, এখন কি এই 1,000 টাকা খরচ হবে। বিষয়টা ক্লিয়ার? তো সেমভাবে এখানেও তোমার, আমি যে বীমা সেলামে দিলাম 2 বছরের জন্য, এটা আমার সম্পদ। যখন আমার 1 বছর পার হবে, 1 বছর পার হয়েছে মানে কি, আমি 6,000 টাকার বীমা সেলামি দিছিলাম 2 বছরের জন্য, 1 বছর পার হয়েছে মানে আমি 1 বছরের সুবিধা গ্রহণ করে ফেলছি, 1 বছরের সুবিধা গ্রহণ করে ফেলছি। 1 বছরের সুবিধা গ্রহণ করে ফেললে এই সম্পদ কমে হয়ে যাবে কত? 3,000 টাকা। এই যে আমরা যে 12,000 টাকা দিয়ে বাসা ভাড়া নিলাম, আমি যে 1 মাস থাকলাম, 1 মাস থাকছি মানে কি, এই 12,000 টাকা আমাকে 12 মাসের সুবিধা দিবে। আমি 1 মাস থাকছি মানে ওই বাসার 1 মাসের সুবিধা আমি উপভোগ করে ফেলছি, 1 মাসের সুবিধা আমি নিয়ে ফেলছি। এই কারণে এখানে 1 মাসের টাকা মানে 1,000 টাকা কি হবে? 1,000 টাকা আমার খরচ হবে। তো যদি আমার 12,000 টাকার সম্পত্তি থেকে 1,000 টাকা খরচ হয়ে যায়, আর সম্পদ থাকবে কত? 11,000 টাকা। আশা করি বিষয়টা ক্লিয়ার। তো এখানে বলছে অগ্রিম প্রদত্ত বীমা। হ্যাঁ, ধরো যে তুমি 6,000 টাকা দিয়ে বীমা খুলছিলে, ধরো এর মধ্যে 3,000 টাকা কি হয়েছে? উত্তীর্ণ হয়েছে। উত্তীর্ণ হয়েছে মানে 3,000 টাকা তোমাকে এখন খরচ হয়েছে। কি হয়েছে বলো তো? খরচ হয়েছে। যদি খরচ হই, তাহলে তোমার এই খরচের যাবে কি বলতো? বীমা খরচ ডেবিট, খরচ বাড়ছে, বীমা খরচ হিসাব ডেবিট, খরচ হয়েছে কত? 3,000 টাকা। আচ্ছা, এবার বলতো এই যে এই বীমাটা খরচ হইলো, এর ফলে কি তোমার কোনো নগদ টাকা গেছে? যায় নাই। কিন্তু হয়েছেটা কি, তোমার সম্পদ ছিল 6,000, অগ্রিম বীমা, যেটা সম্পদটা অগ্রিম বীমা, অগ্রিম
বীমা। এই সম্পদটা ছিল কত 6,000, এখন 3,000 টাকা খরচ হইলে 3,000 টাকার সম্পদ কমে যাবে না বলো? যদি সম্পদ কমে যায় তাহলে অগ্রিম বীমা খরচ ক্রেডিট 3,000 টাকা। বিষয়টা কি ক্লিয়ার? আচ্ছা, ধরো 2 মাসের বাসা ভাড়া অগ্রিম পরিশোধ, তাহলে বাসা ভাড়া অগ্রিম দিলে অগ্রিম খরচ কি সম্পদ, অগ্রিম ব্যয় কি? এই যে দেখো অগ্রিম আর ভাড়া হচ্ছে ব্যয়, তাহলে অগ্রিম ব্যয় এটা কি বলতো সম্পদ। তাহলে আমার অগ্রিম ভাড়া হিসাব ডেবিট, তাহলে অগ্রিম ভাড়া হিসাব ডেবিট কত বলতো 20,000 টাকা। আর আমি যে অগ্রিম ভাড়া দিলাম আমার নগদ টাকা কমে গেছে, তাহলে নগদান হিসাব ক্রেডিট 20,000 টাকা। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, এবার ধরো ধরো এখানে তোমার আরেকটা লেনদেন বললো যে অগ্রিম ভাড়ার 2,000 টাকা মেয়াদ উত্তীর্ণ হলো। মেয়াদ উত্তীর্ণ হলো তার মানে আমি যে ধরো যে আমি অগ্রিম বাসা ভাড়া দিচ্ছি 2 মাসে, ধরো এখানে 2,000 না, ধরো যে তোমার এখানে 10,000 টাকা বললাম, ঠিক আছে, ধরো বললাম 10,000 টাকা। ওকে, তাহলে আমি 2 মাসের জন্য বাসা ভাড়া দিলাম কত 20,000 টাকা। আমি যখন 1 মাস থাকলাম তার মানে এই 20,000 টাকা আমাকে কি 2 মাসের সুবিধা দিবে। আমি যখন 1 মাস থাকলাম মানে 1 মাসের সুবিধা গ্রহণ করে ফেললাম, তখন কি আমার অগ্রিম ভাড়াটা 20,000 থাকবে? তুমি একটু খেয়াল করো তো, আমি তোমাকে আরেকটু ইজিলি বলি। হ্যাঁ, ধরো তুমি একটা বাসা ভাড়া নিলা, ওই মালিককে 2 মাসের অ্যাডভান্স দিলা যে এই টাকাটা পরবর্তী মাসের সাথে অ্যাডজাস্ট করে নিতে হবে। তো তাহলে তুমি যখন 1 মাস থাকবা, 1 মাস থাকার পরে তুমি কি আর বলতে পারবা যে মালিকের কাছে আমার অ্যাডভান্স আছে 20,000 টাকা? তুমি যখন বাসার মধ্যে উঠছো নতুন, তখন তুমি 20,000 টাকা অ্যাডভান্স দিছো যে যে আঙ্কেল এই 20,000 টাকা পরের 2 মাসের সাথে আপনি অ্যাডজাস্ট করে নিয়ে। তাহলে মাসের শুরুতে তুমি বলতে পারবা যে আঙ্কেলের কাছে আমার 20,000 টাকা অ্যাডভান্স আছে। কিন্তু তুমি যখন 1 মাস থাকবা, 1 মাসের থাকার সুবিধাটা ওই বাসা থেকে তুমি গ্রহণ করলা, তারপরে কি বলতে পারবা যে মালিকের কাছে আমার 20,000 টাকা অ্যাডভান্স আছে? না, কারণ তুমি যে 1 মাস থাকছো এর ফলে 10,000 টাকা তোমার অ্যাডভান্স কমে গিয়েছে, কারণ ওই এটা কি হয়ে গেছে তোমার খরচ হয়ে গেছে 10,000 টাকা, ঠিক না? তুমি যখন সুবিধা গ্রহণ করবা অটোমেটিক এটা খরচ হয়ে যাবে। তাহলে ওই 10,000 টাকা তোমার খরচ হয়ে গেছে, আর আরো 10,000 টাকা কি আছে অ্যাডভান্স আঙ্কেলের নিকট আছে। তাহলে এখানে তুমি সেম বিষয়টা দেখো, যখন অগ্রিম ভাড়া 10,000 টাকা মেয়াদ উত্তীর্ণ হওয়া মানে কি খরচ হওয়া, ঠিক না? যখন খরচ সংগঠিত হবে খরচে যাবে তা কি ভাড়া হিসাব, ভাড়া হিসাব কি বলতো ডেবিট। আচ্ছা, এখন বলতো তুমি যে 1 মাস ওই বাসে থাকলা, থাকার ফলে 1 মাসের খরচ হলো কত 10,000 টাকা। তো ওই 1 মাস পরে তুমি কি ওই আঙ্কেলকে কোনো টাকা নগদে দিয়েছো? দাও নাই। তাহলে হয়েছেটা কি, হয়েছে যেটা যে আগে অগ্রিম ভাড়া নামে একটা সম্পদ ছিল, ওই সম্পদের মূল্য ছিল 20,000 টাকা, কিন্তু এখন ওটা তোমার কমে হয়ে গেছে কত 10,000। তাহলে সম্পদ কমে গেছে না? অগ্রিম ভাড়া, অগ্রিম ভাড়া হিসাব সম্পদটা কমে গেছে কত বলতো 10,000 টাকা। বিষয়টা ক্লিয়ার? ওকে, তো এই ছিল আমাদের আসলে জাবেদার বিষয়টা। হ্যাঁ, এটা কিন্তু খুবই একটা ক্রুশিয়াল একটা ইম্পর্টেন্ট একটা বিষয় এবং এটা আসলে বোঝা খুবই ইম্পর্টেন্ট। ওকে, তাহলে বেতন অগ্রিম দেওয়া হয়েছে, বেতন অগ্রিম দেওয়া হয়েছে, তো সেম আমরা কি জানি যে অগ্রিম বেতন, অগ্রিম বেতন হিসাব ডেবিট, আর আমার 9 টাকা কমে গেছে না, তাহলে নগদান হিসাব ক্রেডিট। ওকে, একদম ইজি। তারপরে তুমি দেখো এখানে আমার তাহলে আমার অগ্রিম ব্যয় শেষ, এখন হচ্ছে আমার অগ্রিম আয়। অগ্রিম আয়, ধরো
অনেক সময় থাকে না যে আমরা যখন আসলে ধরো তোমার কাপড় তৈরির দোকান, তার আসলে দর্জি আছে, হ্যাঁ, ওরা দেখবা অনেক সময় একটা কাপড় যখন আসলে তোমরা দিবা তৈরি করতে কিছু টাকা অ্যাডভান্স করতে হয়। বা অনেক সময় থাকে না যে আসলে যারা আসলে বিভিন্ন বিক্রয়কারী প্রতিষ্ঠান থাকে, হ্যাঁ, তো কিছু টাকা আগে অ্যাডভান্স নিয়ে নেই, অগ্রিম আয়। অগ্রিম মানে কি? অ্যাডভান্স, মানে অ্যাডভান্সেই একটা আয় আমি নিয়ে নিলাম। তাহলে অ মিলে গেলে এটা কি? মিলে গেলে এটা হবে আমার দায়। তার মানে অগ্রিম আয় হচ্ছে কি আমার একটা দায়। এর মানে হচ্ছে আমি আসলে তাকে সুবিধা দেই নাই, তাকে সেবাটা এখনো প্রদান করি নাই, কিন্তু টাকাটা নিয়ে নিয়েছে, টাকাটা নিয়ে নিয়েছে। এটা হচ্ছে কি আমার, দেখো আমি যদি তোমাকে বলি যে বকেয়া ব্যয়। বকেয়া ব্যয় মানে কি? বকেয়া ব্যয় মানে হচ্ছে আমার ব্যয়টা সংগঠিত হয়ে গেছে, ব্যয়টা সংগঠিত হয়ে গেছে, টাকাটা এখনো দেই নাই, টাকাটা এখনো দেই নাই। আর বকেয়া আয়, বকেয়া আয় মানে কি? আয়টা অর্জিত হয়ে গেছে, আয়টা উপার্জন হয়ে গেছে, টাকাটা এখনো নগদে আমি পাই নাই। ঠিক আছে? ধরো যে অগ্রিম আয়, অগ্রিম আয় মানে কি? আমার এখনো আয় হই নাই, কিন্তু টাকাটা পেয়ে গেছি, টাকাটা পেয়ে গেছি। অগ্রিম ব্যয় মানে কি? অগ্রিম ব্যয় মানে হচ্ছে আমার ব্যয় এখনো হয় নাই, কিন্তু টাকাটা দিয়ে দিছি। বিষয়টা ক্লিয়ার? ওকে। সেবা আয় অগ্রিম পাওয়া গেছে, মানে ধরো যে আমি এখনো সেবা দেই নাই, কিন্তু আমি আয়টা কি পেয়ে গেছি? অগ্রিম পেয়ে গেছি। আমি পাইলে আমার নগদ টাকা বাড়বে, তাহলে নগদান হিসাব ডেবিট ৬,০০০ টাকা। আচ্ছা, তাহলে এই যে অগ্রিম আয়, তাহলে আমি যে অগ্রিম আয়টা পাইলাম, এতে করে আমার একটা দায় বৃদ্ধি পাইলো না? অগ্রিম আয় কি? দায়। তাহলে আমার এক্ষেত্রে নগদান হিসাব ডেবিট। হ্যাঁ, আর যেহেতু আমার আসলে এই নগদ টাকাটা কিসের মাধ্যমে আসছে? অগ্রিম আয়ের মাধ্যমে আসছে। তবে অগ্রিম আয়, অগ্রিম আয় বলতে এখানে লিখতে হবে সেবা আয়। হ্যাঁ, অগ্রিম সেবা আয় হিসাব ক্রেডিট ৬,০০০ টাকা। এখন বিষয় হচ্ছে এখানে সেবা আয়ের ক্ষেত্রে অগ্রিম হয় না। সেবা আয়ের ক্ষেত্রে আমাকে একটা সঠিক ওয়ার্ড লিখতে হবে, হচ্ছে অনুপার্জিত। কি বলতো? অনুপার্জিত। এক্ষেত্রে কি অনুপার্জিত শব্দটা সবচেয়ে বেশি সুইটেবল। ওকে, এই দেখো অনুপার্জিত সেবা আয়ের ৫,০০০ টাকা কি হয়েছে বলতো? উপার্জিত হয়েছে। এই যে ধরো আমি যেখানে ৬,০০০ টাকা অ্যাডভান্স নিয়েছিলাম না, তো ৬,০০০ টাকা অ্যাডভান্সের মধ্যে ওইটা মানে কি ছিল? অনুপার্জিত সেবা আয়, মানে যে আয়টা আমি এখনো উপার্জন করি নাই, উপার্জন করি নাই, কিন্তু বলতেছে যে অনুপার্জিত সেবা আয়ের ৫,০০০ টাকা কি হয়েছে? উপার্জিত হয়েছে, মানে এখন আমার ইনকামটা হয়েছে, আয়টা হয়েছে। তাহলে আয় যদি হই, খেয়াল করো, আয় যদি হই, আয়ের যাবেটা কি? সেবা আয় হিসাব, মানে ওই আয়ের নাম লিখতে হবে, সেবা আয় হিসাব। তাহলে আয় বাড়লে কি? আয় বাড়লে ক্রেডিট। তাহলে বলো তো, ধরো ধরো আমি একজন টিচার, আমি একটা ব্যাচে পড়াই, সবার থেকে মাসের শুরুতে অ্যাডভান্স নিয়ে নিছি। তো অ্যাডভান্স নিয়ে নিয়েছি, ধরো তোমার ২ মাসের অ্যাডভান্স নিয়ে নিছি। হ্যাঁ, ধরো ৫,০০০ করে ১০,০০০ ২ মাসের অ্যাডভান্স নিয়ে নিলাম। তারপরে যখন ১ মাস যাবে, দেখো আমার ২ মাসের অ্যাডভান্স যখন আমি নিছি, তখন এই ১০,০০০ টাকা সবটাই আমার কি? সবটাই হচ্ছে আমার অনুপার্জিত। কি বলতো? অনুপার্জিত। আচ্ছা, এই ক্ষেত্রে অনুপার্জিত ক্ষেত্রে আমি যখন সেবাটা দিব, খেয়াল করো, আমি যখন সেবাটা দিব তখন এটা কি হবে? উপার্জিত হবে। ধর আমি ১ মাসের সেবা দিলাম, ১ মাসের সেবা দিলে ৫,০০০ টাকা আমার কি হবে? উপার্জিত হবে, বা আমার কি হবে? আয় হবে। এখানে আমার ৫,০০০ টাকা কি হয়েছে? ধরো আয় হয়েছে। তাহলে আয় হইলে সেবা আয় হিসাব ক্রেডিট কত? ৫,০০০ টাকা। কিন্তু ১ মাস শেষে আমার যে ৫,০০০ টাকা আয় হইল, ওই আয়ের ফলে আমি কি কোনো নগদ টাকা পাইছি? কোনো নগদ টাকা কিন্তু আমি পাই নাই। তাহলে কি করছে ঘটনা? ঘটনা ঘটছে আমার যে ওই যে অনুপার্জিত সেবায় ছিল ৬,০০০ টাকা ধরো, হ্যাঁ, বা ধরো যে ১০,০০০ টাকা ধরো, অনুপার্জিত সেবায় ছিল কত? ধরো যে তোমার ১০। তো ওই অনুপার্জিত সেবা আয়টাকে এখন ১০ আছে নাকি কমে ৫ হয়ে গেছে? কোনটা? হ্যাঁ, ধরো তুমি এটা ধরো যে আমি তোমার ১০,০০০ টাকা অগ্রিম নিছিলাম,
খেয়াল করো, আমি তাকে 1 মাস পড়াইছি, 1 মাস পড়াইলে আমার 5,000 টাকা কি হয়েছে, উপার্জিত হয়েছে। এখন ওই স্টুডেন্টকে বলতে পারবে যে স্যার আমি আপনাকে 10,000 টাকা অ্যাডভান্স দিছি? না, কারণ এখন তার অ্যাডভান্স আছে কত আমার কাছে, 5,000 টাকা। তাহলে এই যে অ্যাডভান্সের টাকাটা ছিল, অনুপার্জিত সেবায়ের একটা টাকা যে ছিল, ওই টাকাটা এখন কি হয়েছে, কমে গেছে। এটা তোমার দায়, দায় না? তো দায় কমলে কি হবে, দায় কমলে ডেবিট। অনুপার্জিত অনুপার্জিত সেবা আয় হিসাব ডেবিট 5,000 টাকা। বিষয়টা ক্লিয়ার? ওকে। 6 মাসের বাসা ভাড়া অগ্রিম পাওয়া গেছে। তাহলে বাসা ভাড়া অগ্রিম পাইলে সেম, তোমার তো নগদ টাকা পেয়ে গেছো, তো নগদান হিসাব ডেবিট 24,000 টাকা। আর তুমি অগ্রিম ভাড়া পেয়েছো, তো অগ্রিম ভাড়া হিসাব ক্রেডিট 24,000 টাকা। ওকে, এরপর বলছে অগ্রিম প্রাপ্ত ভাড়ার 1/3। অগ্রিম পাইছিলাম না, তখন এটা হচ্ছে উপার্জিত হয়েছে, মানে আয় হয়েছে। আয় যদি হয়, খেয়াল করো, আয় হইলে যাবে দেখি ভাড়া আয় হিসাব। আমি তো আগে অগ্রিম নিছিলাম, তখন তো আমার আয় হয় না, আমি নগদে পাইছিলাম। দেখো আমি তোমার কি হয়েছিল, নগদে পাইছিলাম, আর আমার কি একটা অগ্রিম ভাড়া নামে একটা দায়িত্ব তৈরি হয়েছে, দায়। অগ্রিম ভাড়া কি দায় না, যে অগ্রিম ব্যয়, অগ্রিম ব্যয় মিলানে মানে কি দায়। এটা দায় তৈরি হয়েছিল, আয় কিন্তু হয় নাই। তো যখন আসলে আমার যখন আসলে কি হয়েছে, আমার আয়টা হয়েছে, যে 1/3 কি হয়েছে, আয় হয়েছে। তাহলে আয় হইলে আয়টা কি হবে, ক্রেডিট। তাহলে ভাড়া আয় হিসেব কি হবে, ক্রেডিট। আচ্ছা, এখন বলছে 1/3, 3/1 তো 24,000-এর 3/1 কত, 8,000 টাকা। এখানে ক্রেডিট কত হবে, ক্রেডিট হবে এখানে 8,000 টাকা। এবার খেয়াল করো, বলছে তোমার 1/3 এখন কি হয়েছে, এটা উপার্জিত হয়েছে। এর ফলে দেখো, এর ফলে কি আমি কোনো নগদ টাকা পাইছি? আমি তো নগদ টাকা সবটা এখানেই পেয়ে গেছি, 24,000। আমি তো ফুল টাকাটা শুরুতেই পেয়ে গেছি। তাহলে মাঝখানে গিয়ে যখন উপার্জিত হয়েছে টাকাটা, আয় হয়েছে টাকাটা, তখন কি আমি নগদ টাকা পাবো? ধরো একটা দর্জির দোকানে কেউ আসলে কাপড় বানাতে গেছে, তো ওই কাস্টমার থেকে ফুল ধরো সে 1,000 টাকা সেলাই বাবদ নিয়ে নিছে। ওরা কি অগ্রিম, কেন অগ্রিম? কারণ তার তো কোনো আয় হয় নাই, সে কাপড়টা কোনো তৈরি করে ডেলিভারি দিতে পারে নাই। যখন কাপড়টা তৈরি হবে, ডেলিভারি দিবে, তখন তার আয় হবে। এখন সে তো টাকাটা অ্যাডভান্স নিয়ে নিছে 1,000 টাকা, তো যখন সে ডেলিভারি দিবে তখন তার আয় হবে। আয় হবে কথাটা সত্য, কিন্তু তখন কি সে আসলে কোনো নগদ টাকা পাবে না, কারণ সে তো ওই টাকাটা সে আগেই নিয়ে নিছে, ঠিক না? তো একইভাবে খেয়াল করো, বলছে এখানে আমি 24,000 টাকা আমি অ্যাডভান্স নিয়ে নিছি, আগে নগদে নিয়ে নিছি। হ্যাঁ, আমি তো এখন নতুন করে আবার কোনো নগদ টাকা পাবো, পাবো না। তাহলে এখন কি হবে, ওই যে আমার যে দায় ছিল অগ্রিম বা এসব দায় ছিল, দায় আগে ছিল কত, আগে ছিল দায় 24,000 টাকা। এখন আমার 8,000 টাকা আমি আয় করছি। আমি যখন 8,000 টাকা আয় করবো, তখন তো আমার দায় আসলে আর 24,000 থাকবে না, থাকবে না। আমার দায় কমলে হবে তোমার অগ্রিম ভাড়া, এখন শুধু অগ্রিম ভাড়া লিখবা না, এখানে লিখবা অগ্রিম প্রাপ্ত ভাড়া। ওকে, ওখানে অগ্রিম ভাড়া লিখলে ভাড়া মানে এখানে বোঝাচ্ছে ব্যয়, বোঝাচ্ছে শুধু ব্যয় তো না, এটা আয়। তাহলে লিখবা অগ্রিম প্রাপ্ত ভাড়া, তাহলে সুন্দর হবে। হ্যাঁ, এখানে অগ্রিম তোমার প্রাপ্ত ভাড়া লেখো। কারণ শুধু অগ্রিম ভাড়া বলতে কি বোঝায়, বোঝায় এই ভাড়াটা বুঝে আমার কি ব্যয়, কিন্তু এই ভাড়াটা আমার আয়, ঠিক না? তাহলে অগ্রিম প্রাপ্ত ভাড়া হিসাব, আমার দায় কমবে, দায় কমলে ডেবিট 8,000 টাকা। এই হচ্ছে আমার এই অগ্রিমের জাবেদা। বিষয়টা ক্লিয়ার? অগ্রিম উপভাড়া সেম কাহিনী। আমি যদি উপভাড়া মানে কি, আমার আয় আমরা সবাই জানি, ওই যে সাপ্লেট, যেমন নগদ পারবে, যে নগদান হিসাব, আর অগ্রিম উপভাড়া এটা হচ্ছে আমার কি, একটা দায়। দায় বাড়লে কি, দায় বাড়লে হচ্ছে আমার ক্রেডিট। অগ্রিম উপভাড়া হিসাব ক্রেডিট। ওকে,
অগ্রিম শিক্ষানিবেশ সালামে সেম কেন শিক্ষানিবেশ সালামে কি আমার আয়, আমি অগ্রিম পাইলে নগদ বাড়বে, নগদান হিসাব ডেবিট, আর অগ্রিম শিক্ষানিবেশ সালামি সালামি হিসাব ক্রেডিট। ওকে, বিনিয়োগের সুদ অগ্রিম প্রাপ্তি সেম, নগদান হিসাব ডেবিট, আর অগ্রিম বিনিয়োগের সুদ প্রাপ্তি বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট। ওকে, তাহলে এবার আমরা যদি একটু শুরু থেকে দেখি, হ্যাঁ, যে আসলে দেখো এই যে অগ্রিম আয়ের ক্ষেত্রে আমরা যদি একটু শুরু থেকে দেখি, খেয়াল করো, আমরা যদি এখান থেকে একটু দেখি, দেখো, হ্যাঁ, তোমার আমি যখন অগ্রিম আয়টা পাচ্ছি তখন আমার যাবে হচ্ছে কি নগদান হিসাব ডেবিট। দেখো অগ্রিম আয়টা আমি যখন পাচ্ছি, অগ্রিম আয়টা আমি যখন নগদে পাচ্ছি তখন যাবে হচ্ছে কি, যাবে হচ্ছে নগদান হিসাব ডেবিট, আর অগ্রিম আয় হিসাব ক্রেডিট। মানে এই যে আয় বললাম, এই আয়ের জায়গায় ওই আয়ের নামটা লিখতে হবে, নামটা যেমন দেখো আমরা এখানে কি নাম লিখছিলাম, সেবা আয় হিসাব, মানে আয়ের জায়গায় আয়ের নাম লিখতে হবে। ক্লিয়ার? আচ্ছা, তো আমরা এটা পাই, অগ্রিম আয় যে পাইলাম, এই অগ্রিম আয়টা একটা সময় পরে তো আমার আসলে উপার্জিত হবে, মানে আসলেই আয় হবে। অগ্রিম আয় তো আর আয় না, আমি অ্যাডভান্সে টাকাটা নিয়ে নিছি। যখন এটা আয় হবে, খেয়াল করো, আমরা কিন্তু দেখলাম যখন আয় হবে তখন যাবে কি হয়, যে সেবা আয় হিসাব, মানে আয়টাকে ক্রেডিট করতে হবে। আয়টাকে কি করতে হবে বলতো, আয়টাকে ক্রেডিট করতে হবে, আয় হিসাব ক্রেডিট, আয় হিসাব হবে কি, হবে ক্রেডিট। আচ্ছা, আর কি হবে বলতো, আর যেটা হবে ওটা হচ্ছে যে অগ্রিম আয় যে ছিল, যে অগ্রিম অনুপার্জিত মানে কি এক্ষেত্রে অগ্রিম আয় যে ছিল ওটা কি হয়ে যাবে, ডেবিট। তাহলে আর যেটা হবে যে অগ্রিম আয় হিসাব কি বলতো হবে তোমার ডেবিট। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, যে অগ্রিম নিয়ে বিষয় ছিল। এখন অগ্রিম যে ব্যয় ছিল আমরা ওইটা একটু দেখে, চলো অগ্রিম ব্যয়টা কি ছিল। দেখো অগ্রিম ব্যয়, দেখো যখন আমি অগ্রিম ব্যয়টা করি, যখন আমি অগ্রিম ব্যয়টা দিচ্ছি, হ্যাঁ, খেয়াল করো, অগ্রিম ব্যয় যখন আমরা করতেছি বা দিচ্ছি, অগ্রিম ব্যয় যখন আমরা দিচ্ছি তখন কি হচ্ছে বলতো, যে তোমার অগ্রিম বিমা সেলামি, মানে বিমা সেলামি মানে কি ব্যয়, ঠিক না? তাহলে অগ্রিম ব্যয় হিসাব ডেবিট, নগদান ক্রেডিট। অগ্রিম মানে ব্যয়ের নামটা লিখবা, অগ্রিম ব্যয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ওকে, আচ্ছা, এবার দেখো যখন এই অগ্রিম ব্যয়টা দেওয়ার পরে যখন এটা উত্তীর্ণ হবে বা খরচ হয়ে যাবে তো কি বলতো, এই যে খরচ এটা যাবে তো বিমা খরচ ডেবিট। ধরো যখন তোমার খরচ হবে অথবা উত্তীর্ণ হবে তখন এটা খরচের যাবে, খরচ হিসাব ডেবিট, ওকে। আর এখানে যে অগ্রিম ব্যয় নামে একটা সম্পদ ছিল, ওই সম্পদটা কমে যাবে না, যে অগ্রিম বিমা সেলামি ক্রেডিট হচ্ছে না, অগ্রিম বিমা সেলামি ক্রেডিট, তাহলে খরচ কমে গেলে এখানে হবে অগ্রিম খরচ হিসাব ক্রেডিট, অগ্রিম খরচ হিসাব ক্রেডিট। ঠিক আছে, তো এই ছিল আমাদের আয় ব্যয় এবং বকেয়া আয় বকেয়া ব্যয়
অগ্রিম আয়, অগ্রিম ব্যয় সংক্রান্ত সকল ধরনের জাবেদা আমি একদম তোমাকে এশিওর করে বলতে পারবো, এই ভিডিওটা যদি তুমি একটু ভালো করে দেখো, একটু মনোযোগের সাথে দেখো, আয় ব্যয় সংক্রান্ত বা বকেয়া অগ্রিম সংক্রান্ত আর কোনো জাবেদায় তোমার একদম কোনো রকমের কোনো কনফিউশন থাকবে না। তো তোমাদের জন্য অনেক অনেক বেশি শুভকামনা রইল। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো টপিক নিয়ে। আমাদের সঙ্গে থাকো, রিথিংকের সঙ্গে থাকো। আসসালামু আলাইকুম।